আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি। অর্থাৎ যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করেছেন, মাত্রই তৃতীয় বর্ষে উঠেছেন, তাদেরকে নিয়ে পুরো বছরের একটা স্টাডি প্ল্যান নিয়ে আমরা আজকের জার্নি শুরু করতেছি। তো আমাদের জার্নি শুরুতেই আমি আপনাদের আসলে জানাতে চাই যে আমাদের এই যে তৃতীয় বর্ষের নতুন কোর্স রেনেসাঁস ব্যাচ, আপনারা তো এই ব্যাচের আসলে কার্যক্রম কিভাবে সামনের দিকে এগোবে, আমরা কিভাবে কন্টিনিউ করব, কিভাবে পড়াশোনা করব, এবং পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা আসলে কিভাবে গড়ে তোলা হবে, বা আমরা আসলে কিভাবে করে আমাদের কার্যক্রম পরিচালনা করব, এই ব্যাপারটা সম্পর্কে আমি শুরুতে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিতে চাই। প্রশ্ন আসতেই পারে মনের মধ্যে যে কেন এটা জানার আবার কি দরকার। দেখেন, আমরা সাধারণত যে কোনো কাজ করার পূর্বে সেই কাজ সম্পর্কে আমাদের একটা টার্গেট থাকে, একটা হচ্ছে যে পরিকল্পনা থাকে যে এইভাবে এইভাবে আমরা এই কাজ কন্টিনিউ করব। কথার কথা, আপনি একটা ট্যুরে যাবেন, একটা স্টাডি ট্যুর হতে পারে, বা এমনি আপনি বন্ধু বান্ধব সহ একটা জায়গায় ঘুরতে যাবেন। তো ঘুরতে যাওয়ার পূর্বে নিশ্চয়ই একটা পরিকল্পনা করে ফেলা হয় যে আমরা শুরুতে কোন জায়গায় যাব, কোন জায়গায় স্টে করব, হচ্ছে যে কি খাবার খাবো, হচ্ছে যে কখন কি খাবো, হচ্ছে যে কতজন যাব, সবকিছুর একটা পূর্ব পরিকল্পনা থাকে। এই পূর্ব পরিকল্পনা যখন থাকে তখন সেই ট্যুরের মধ্যে গিয়ে আমরা সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করি। একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা আমরা ফিল আপ করতে থাকি। তো আমাদের যা কিছু হবে এই কোর্সের মধ্যে সবকিছুই হবে পূর্ব পরিকল্পিত ভাবে এবং গোছানো ভাবে। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যেই বিষয়গুলো আসলে দরকার, প্রথমত আমাদের টার্গেট হচ্ছে ইনকোর্স পরীক্ষায় ভালো করা, দ্বিতীয় টার্গেট হচ্ছে টেস্ট পরীক্ষায় ভালো করা, তৃতীয় টার্গেট হচ্ছে ফাইনাল পরীক্ষায় ভালো করা। তার থেকে বড় টার্গেট হচ্ছে আমাদের এই তৃতীয় বর্ষের কোর্সের মধ্যে যেই যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো ভালোভাবে শেখা, জানা, বোঝা। তো এই কয়েকটা বিষয় মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনা সাজাবো। তো শুরুতে আহ আমি বলে নিতে চাই, আচ্ছা, আমি শুরু করার পূর্বে একটু দেখে নিতে চাই যে কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ক্লাসটা লাইভে দিছি, হ্যাঁ, আমি একটু শেয়ার করে নিই, শেয়ার করা হয় নাই, দুঃখিত। একটু শেয়ার করে জি ভাইয়া, শোনা যাচ্ছে। সবার সবার জন্য আজকের ক্লাসটা ফ্রি দেওয়া হয়েছে, কেমন? তো আমরা চাইলে আমাদের বন্ধু বান্ধবীদের সাথে ক্লাসটা শেয়ার করে দিতেই পারি। এতে করে তাদের কাছে আমাদের এই ক্লাসটা পৌঁছাবে, তারা আমাদের পড়াশোনার যে নতুন একটা জার্নি যে আমরা শুরু করতে যাচ্ছি, তারা এই সম্পর্কে জানতে পারবে। এবং চাইলে তারা আমাদের সাথে যুক্ত হয়ে এই জার্নির বা এই যাত্রা সহযাত্রী হিসেবে আমাদের এই জার্নি, আমাদের যে ট্রেন, হ্যাঁ, এই ট্রেনে উঠতে পারবে, কেমন? আমি একটু শেয়ার করে দিই। আপনারা হয়তো বা পরবর্তীতে ক্লাসটা খুঁজবেন, খুঁজে পাবেন না অনেকেই। আমি শেয়ার করে রাখি। ওকে। আচ্ছা, আমাকে সবাই চিনেন তো, নাকি পরিচয় দেওয়া লাগবে আবার নতুন করে? আমি কোনো ইন্ট্রো ছাড়া শুরু করেছি। আমাকে চিনেন সবাই? হ্যাঁ ভাই। ভাইয়া আচ্ছা, তাহলে তো সমস্যা নাই। ভাই, অনেকে তো নতুনও আছে, একটু বলে দেন যারা যারা চিনে না, চিনে নিবে আরো ভালো করে। নতুন নতুন আমি কে কে চিনি আছেন না ভাই। হয়তো? নতুন কে কে আছেন? আমরা মিউট রাখবো। ভাইয়া আমি নতুন। আচ্ছা, তাহলে তো পরিচয় দেওয়া লাগবে। ভাইয়া আমি নতুন। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি শুরুতে আমার পরিচয়টা একটু দিয়ে নিই, কেমন? আমি হচ্ছে, আমার নাম মনে হয় দেখা যাচ্ছে কোনার মধ্যে, তারপর লিখে দিই। হাসনাত জাহিদ, অনেকে আমার ডাকনাম শুভ বলে ডাকে, হ্যাঁ। বেশিরভাগই আপনারা আমাকে জাহিদ ভাইয়া বলেন, আপনাদের মধ্যে বা আপনাদের সিনিয়র যারা জাহিদ ভাইয়া বলেই বেশিরভাগই হচ্ছে যে বলে থাকেন।
আমার নাম হচ্ছে হাসনাত জাহিদ। আমি অলরেডি ইংলিশে কমপ্লিট করেছি এবং এই অনলাইন প্ল্যাটফর্মে 6 বছরও বেশি যাবত কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে যাচ্ছি। প্রায় বলতে গেলে প্রতিদিনই ক্লাস নিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত প্রায় হাজার হাজার শিক্ষার্থীকে পড়ানো হয়েছে। অনেকগুলো ব্যাচ পড়ানো হয়েছে, যেগুলো আসলে হিসাব করতে বসলেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কারণ 6 বছর চিন্তা করেন, 6 বছরে অনেক অনেক শিক্ষার্থীকে পড়িয়েছি এবং আপনাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এই 4টা বই লেখা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। আপনাদের হ্যান্ড নোট বা যে বই, এই বই লেখা সম্পূর্ণ করেছি এবং অনেক অনেক শিক্ষার্থীকে পড়ানোর অভিজ্ঞতা আছে। ঠিক আছে। আমার বাসা হচ্ছে পীরগঞ্জ। জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, পীরগঞ্জ। এখন বাংলাদেশে পীরগঞ্জ আছে 2টা। কোথায় কোথায়? একটা আছে রংপুরে, একটা আছে ঠাকুরগাঁয়। তো আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁয়ে। ঠিক আছে, মোটামুটি পরিচয় দিয়ে দিলাম। আর বাকি যে বিষয়গুলো কথা বলতে বলতে আমরা সেই বিষয়গুলো জেনে নেব। আমি আপনাদের সম্পর্কে জানবো, আপনারা আমার সম্পর্কে জানবেন। যেহেতু পুরো 1 বছর আমরা একসাথে কন্টিনিউ করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তো 1 বছরে অনেক কথা হবে। প্রতিদিনই ক্লাস আছে, আপনার হচ্ছে যে একদিন পর একদিন ক্লাস আছে। তো ক্লাস হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। আমরা সবাই সবাইকে জেনে ফেলবো, এর মধ্যে কোনো সমস্যা নাই। তো পরিচয় বলে আর সময় নষ্ট করতে চাই না, আমরা মেইন কথায় চলে যাই। আমাদের পরিকল্পনা, পাঠ পরিকল্পনা কিরকম হবে দেখেন। ফার্স্ট ইয়ার, আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন, ফার্স্ট ইয়ারের ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিছে। ইনকোর্স পরীক্ষার ডেট কয়েকদিন আগে দিয়ে দিল। তো আপনারা যারা থার্ড ইয়ারে উঠে গেছেন, আপনাদের ইনকোর্স পরীক্ষা অনেক বেশি দেরিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকে চিন্তা করতে পারেন যে হচ্ছে যে অনেক দেরি হবে, সময় পাবো ইত্যাদি ইত্যাদি। ভাই ভুল করবেন। ইনকোর্স পরীক্ষা দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে নোটিশ দিয়ে দিবে ইনকোর্স পরীক্ষা। এখন ইনকোর্স পরীক্ষা আগে আপনারা যেহেতু থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে ইনকোর্স পরীক্ষাটাতে অত বেশি গুরুত্ব অনেকেই দেন নাই। গুরুত্বের জায়গা আসলে ওরকম ভাবে ছিল না আগে। পরীক্ষা দিলে হয়ে যাইতো, অ্যাটেন্ড করলে হয়ে যাইতো। বাট এখন পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা খুব বেশি জরুরি। কারণ আপনারা নোটিশ দেখেছেন বা এই সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো যেহেতু ভালো নম্বর এখানে পাইতে হবে, তো আপনাকে বছরের শুরু থেকে পড়া শুরু করতে হবে। আপনি যদি ভাবেন যে ফর্ম ফিল আপের নোটিশ দিবে তারপরে আমি পড়তে বসবো বা রুটিন পাওয়ার পরে পড়তে বসবো, তাহলে কিন্তু আপনার এই ইনকোর্স পরীক্ষায় যে নম্বর আছে এখানে 20 নম্বর, পরীক্ষার উপরে আছে 15 নম্বর। এই 15 নম্বরের মধ্যে অনেক নম্বর কমে যাইলে যাইতেও পারে। আবার এই নম্বর যদি কলেজ থেকে না পাঠানো হয়, সেক্ষেত্রে ওই সাবজেক্টে ঝামেলা হবে। কলেজ থেকে যদি না পাঠানো হয়, সেক্ষেত্রে দেখবেন রেজাল্ট আসবে, ইনকোর্স নম্বর নাই, একটা ঝামেলা পোহাতে হবে আপনাকে বা হইতে পারে। ঠিক আছে। তো ইনকোর্স পরীক্ষা ভালো করতে হবে। ইনকোর্স পরীক্ষা ভালো করতে হলে আপনাকে বছরের প্রথম থেকে, অর্থাৎ এখন থেকে শুরু করার কোনো বিকল্প নাই। সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, আপনাদের থার্ড ইয়ারে কোর্স হচ্ছে টোটাল 8টা। এই যে 8টা কোর্স, 8টার মধ্যে 8টাই কিন্তু ইংরেজিতে। ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে বাংলা সাবজেক্ট ছিল, তাই না? কথা বলবেন। জি ভাইয়া। 2টা নন মেজর সাবজেক্ট ছিল নন মেজর সাবজেক্ট ছিল, বাট তৃতীয় বর্ষে এসে আমাদের এখানে নন মেজর কোনো সাবজেক্ট নাই। অর্থাৎ 8টা কোর্স, এই 8টা কোর্সেই আপনাকে হচ্ছে পরীক্ষা দিতে হবে এবং এখানে অন্য কোনো অপশন চয়েস করার কোনো কিছু নাই। এবং সেই সাথে এখানে 8টা কোর্স, 8টাই হলো ইংরেজিতে। আবার ফার্স্ট ইয়ারে যে সাবজেক্ট গুলো পড়লেন, সেই সাবজেক্ট গুলোর নাম কেউ বলতে পারবেন ইংরেজি গুলোর? পারবো ভাই। বলেন তো। ইংলিশ রিডিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল, Very good. introduction to prose, introduction to poetry, history of emergence of independence of Bangladesh, introduction to political theory. সুন্দর, খুবই ভালো, খুবই ভালো। এখন এই যে কোর্স গুলো একটু লক্ষ্য করেন, এই কোর্স গুলোর বেশিরভাগ শুরুতে কি বলা হয়েছে? ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তাই না? অর্থাৎ প্রোজের সাথে আপনাকে পরিচয় করায় দেওয়া হচ্ছে মাত্র, পোয়েট্রির সাথে জাস্ট একটা পরিচিতি হচ্ছে আপনার।
সেকেন্ড ইয়ারে কি, সেকেন্ড ইয়ারও ঠিক একই রকম, ইন্ট্রোডাকশন টু ড্রামা। তাহলে জাস্ট ইন্ট্রোডাকশনটা হয়েছে, বাট তৃতীয় বর্ষে এসে ইংরেজি ডিপার্টমেন্টের মেইন খেলাটা শুরু হয়। প্রথম বর্ষে দেখেন সেখানে রাইটিং স্কিলে যে বিষয়গুলো পড়েছেন, যে টপিক গুলো পড়েছেন, এগুলোর সাথে কম বেশি আপনারা আগে থেকে পরিচিত। প্যারাগ্রাফ আপনারা জানেন, এসে জানেন, নোটিশ আগে শিখেছেন, রিপোর্ট আগে শিখেছেন, ঠিক আছে, আগের জানা বিষয়গুলো। পোয়েট্রি, কবিতা তো আগেও পড়ছেন, ওইটার থেকে জাস্ট একটু বেশি কিছু শেখা হয়েছে। প্রোজ তো আগেই পড়া হয়েছে, ঠিক আছে, ইন্টারমিডিয়েটে 9-10-এ। তো বেসিক বিষয়গুলো শেখানো হলো মাত্র ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে আপনাকে জাস্ট রেডি করে তোলা হইলো। এবার আপনি ম্যারাথন দৌড়াবেন। এতদিন জাস্ট প্রস্তুতি হয়েছে, ট্রেনিং নেওয়া হয়েছে। এখন এখানে 8টা কোর্স, এই 8টা কোর্সে কিন্তু ভাগা ভাগা কোর্স। এখানে 8টা কোর্সের কোন একটা সিঙ্গেল কোর্সকে যদি আপনি বেশি প্রায়োরিটি দেন, অন্য একটাকে যদি কম গুরুত্ব দেন, তাহলে আপনি ঠকবেন, বড় ধরাটা খাবেন। তৃতীয় বর্ষে আমি জাস্ট আপনাদের একটু শুরুতেই বিষয়গুলো সম্পর্কে বোঝাই দিচ্ছি, কারণ আজকে প্রথম ক্লাস, যে কি কি জায়গায়, কোন কোন জায়গাগুলোতে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ভুল করেন। অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষার্থীকে পড়ানো হয়েছে, নিজেও পড়ে এসেছি। তো এই ভুলগুলো যাতে আপনারা না করেন, সেই কারণে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে দিব, এবং এগুলো আপনারা জাস্ট ভালো মতো বুঝে নেবেন যে এই ভুলগুলো যাতে আপনারা না করেন। কি ভুল করে? তৃতীয় বর্ষে উঠে শিক্ষার্থীরা ঝুঁকে পড়ে দুইটা সাবজেক্টের দিকে। একটা সাবজেক্ট হচ্ছে লিঙ্গুইস্টিক্স, আর একটা হচ্ছে ক্রিটিসিজম। তাদের কাছে মনে হয় থার্ড ইয়ার মানেই জাস্ট লিঙ্গুইস্টিক্স এন্ড ক্রিটিসিজম। বাট মজার ব্যাপার হলো, বেশিরভাগ শিক্ষার্থী প্রথম যে কোর্সটা আছে, এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, এটাতে ফেল করে, অথবা এটাতে ইমপ্রুভ দেওয়ার লাগে। কেন? প্রথম সাবজেক্ট, অনেকে মনে করে এটা তো ড্রামা, এখানে 5টা ড্রামা আছে, ড্রামা তো পারি, সামারি বললেই হয়ে যায়, এটা পারবো। হেলায় ফেলায় তারা এই সাবজেক্টটাকে অতটাও গুরুত্ব দেয় না। বাট এই সাবজেক্টটা আপনারা যদি সিনিয়রদের কাছে খবর নিয়ে দেখেন, দেখবেন ওই সাবজেক্টটা অনেকেই অনেকবার ইমপ্রুভ দিছে, কারণ গুরুত্বটা ওই জায়গায় কম ছিল। ভাই, আপনি ভালো রেজাল্ট যদি করতে চান, আপনার এই 8টা কোর্সের মধ্যে সমন্বিত ভাবে ভালো রেজাল্ট করতে হবে। 8টা কোর্স ভালো করার মাধ্যমে সবগুলো রেজাল্ট একসাথে করেই না আপনার রেজাল্টটা ভালো হবে। আপনি একটাতে পাইছেন C- বা D, একটাতে A+, তো রেজাল্টটা তো ঝামেলা। আপনি সবগুলোকেই সমান গুরুত্ব দিতে হবে। এবং এই লিঙ্গুইস্টিক্স এ যতটা বেশি ভয় পান আপনারা, এত বেশি ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই। জাস্ট আমার ক্লাসগুলো করবেন নিয়মিত ভাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ অন্য সাবজেক্ট গুলোর থেকেও লিঙ্গুইস্টিক্স এন্ড ক্রিটিসিজম আপনার কাছে বেশি সহজ মনে হবে, এবং এই সাবজেক্টে আপনারা A+ পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা আমার কথা শুনবেন তারা A+ পাবেন, আমি এতটুকু আপনাদের এনশিওর করতেই পারি। কারণ এতদিনের অভিজ্ঞতায় যত শিক্ষার্থীকে পড়িয়েছি, আমার কথা যারা 100% শুনেছে তারা বেশিরভাগই A+ পাইছে। একটু যারা ফাঁকিবাজি করছে বা ক্লাসগুলো করছে, ঠিক মতো হোমওয়ার্ক করছে, তারা এখানে এ পাইছে, এর নিচে কখনোই রেজাল্ট নামবে না। লিঙ্গুইস্টিক্সে এত ভালো রেজাল্ট করা যায় কারণ লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষা বিজ্ঞান। যখন বিজ্ঞান সম্পর্কিত কোনো সাবজেক্ট হয়, অর্থাৎ ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই টাইপের সাবজেক্ট গুলোতে আমরা কিন্তু 100% নম্বর পাইতে পারি। বাট বাংলা বা হচ্ছে ইতিহাস, এই সাবজেক্ট গুলোতে শতভাগ নম্বর পাওয়াটা একটু কঠিন, ঠিক আছে। তো এই সাবজেক্টটা যেহেতু বিজ্ঞানের মতো একটা সাবজেক্ট, এখানে আপনি ঠিকঠাক লিখবেন, কম লিখবেন, বাট ফুল নম্বর পাবেন। এই কারণে এই সাবজেক্টটা অনেক বেশি সহজ। আমি চেষ্টা করব সর্বোচ্চ ভাবে আপনাদের কাছে ব্যাপারটা আরো সহজ করে তোলা, ঠিক আছে। তো কোর্স হইলো 8টা, আপনাদের তৃতীয় বর্ষে কোর্স হইলো 8টা। 8টা কোর্স কি কি এর আগে 2 দিন আলোচনা করে দিয়েছিলাম, কেউ বলতে পারবেন? হ্যাঁ পারবো। বলেন তো। Elizabethan and Jacobean drama, 16th and 17th century poetry, 17th and 18th century non-fictional prose, restoration and 18th century fiction, restoration and 18th century poetry and drama, Victorian poetry, introduction to literary criticism, or introduction to linguistics. ভেরি গুড। এরকম ভাবে মুখস্থ রাখবেন প্রত্যেকটা কোর্সের নাম। ওকে, এখন এই যে 8টা কোর্সের নাম আমরা শুনলাম, এই 8টা কোর্স নিয়ে আমরা আলোচনা করব পুরো বছর জুড়ে। এই 8টা কোর্সের মধ্যে টোটাল টেক্সটের কথা যদি চিন্তা করি, হচ্ছে কোনোটাতে আছে 5টা, হিসাব করেন, হ্যাঁ, কোনোটাতে যদি ড্রামা হিসাব করি বা ডায়েটার হিসাব করি বা কবির কথা হিসাব করি, 8টা কোর্স, প্রতিটাতে ধরেন মিনিমাম 5টা করে আছে।
ঠিক আছে, 5টা ড্রামার কথা যদি চিন্তা করি তাহলে 5 8 কত হয়? 40টা টেক্সট হয় আমাদের। ঠিক আছে, মোটা দাগে সহজ করে যদি চিন্তা করি 40টা। বাট কবিতার কথা যদি চিন্তা করতে যাই দেখা গেছে এক একজন কবির ক্ষেত্রে অনেকগুলো করে কবিতা আছে, কারো 3টা, কারো 4টা, 5টা, অনেকগুলো করে আছে। তো সেক্ষেত্রে চিন্তা করলে এই সংখ্যাটা প্রায় 48 থেকে 50 বা তারও বেশিতে চলে যাবে। 48 থেকে 50 বা তারও বেশি, অর্থাৎ এতগুলো টেক্সট আমাদের পড়তে হবে। এখন আমরা পড়বো কিভাবে? আপনাদের কোর্স সম্পর্কে বললাম, ভুলের জায়গাগুলো সম্পর্কে একটু ধারণা দিছি। এখন আমরা আমাদের এই জার্নিটা চালাবো কিভাবে? আমাদের প্রথম টার্গেট থাকবে আমাদের মেইন যে টেক্সট, এই টেক্সটটাকে ভালোভাবে বোঝা, মুখস্থ করা না। আমরা অনেকে করি কি, সামারি পড়ি, শুধু সামারি পড়ি, পরীক্ষা দিতে যাই। যদি এরকম কেউ করে থাকেন বা এই অভ্যাসের মানুষ থেকে থাকেন, তার অভ্যাস বদলান। কারণ আমরা ওই প্যাটার্নে যাব না, আমরা একটু প্যাটার্নটাকে ভিন্নভাবে নিয়ে যেতে চাই। আমরা আসলে একটু শিখতে চাই, যেই শিক্ষাটা আমাদের ডে টু ডে লাইফে কাজে দিবে, আমরা অ্যাপ্লাই করতে পারবো। ইতিহাস পড়ে বা লিটারেচার পড়ে, সাহিত্য পড়ে আমাদের পার্সোনালিটি যাতে চেঞ্জ হয়ে যায়, আমাদের চিন্তাধারা যাতে চেঞ্জ হয়ে যায়, এই চেষ্টাটা আমরা করব। অর্থাৎ ক্লাস 3 4 এর বাচ্চারা যেভাবে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে, যেভাবে একটা টেক্সট মুখস্থ করে, যেভাবে একটা কবিতা মুখস্থ করে, আমরা এইভাবে একটা সামারি মুখস্থ করে পরীক্ষায় বসবো না ভাই। আমরা কি করব? আমরা আসলে বুঝবো, টেক্সটটার গভীরে যাব। কেন টেক্সটটা লেখা হলো, এই টেক্সট থেকে আমাদের অথর বা রাইটার তিনি কি বোঝাতে চান, তার এখানে দর্শন কি, তার এখানে শিক্ষা কি, আমরা সেটার গভীরে প্রবেশ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং এটা যদি করতে পারি, এটা যদি আয়ত্তে নিয়ে আসতে পারি, দেখবেন এই পড়া আপনি আর কখনোই ভুলবেন না। একটা জিনিস চিন্তা করেন, আপনাদের মধ্যে যারা প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে শুধুমাত্র পরীক্ষার আগে 2-3 দিন প্রশ্নগুলো পড়ে পরীক্ষায় লিখলেন, ধরে নিলাম পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, শতভাগ ভালো তো হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। কারণ 1 বছরের কোর্স আপনি 1 মাসে শেষ করে ফেলছেন, এখানে ভালো কিছু আশা করা যায় না। আচ্ছা, তাদের ক্ষেত্রে দেখেন বেশিরভাগ শিক্ষার্থী, আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, যে প্রশ্নগুলো পড়েছিলেন, যে ব্রিফ কোশ্চেন গুলো পড়েছিলেন, তার 95% আপনারা ভুলে গিয়েছেন, এখন আর মনে করতে পারবেন না। পরীক্ষা মাত্র কয়েকদিন আগে আপনাদের শেষ হয়েছে, মনে করতে পারবেন না। এবং ওই শিক্ষা আপনার আসলে কোনো কাজে লাগতেছে না। অর্থাৎ ওইটা হলো তোতা পাখির মতো পড়াশোনা, জাস্ট মুখস্থ করছেন, ওইটা পড়া কোনো কাজেই দিচ্ছে না। অর্থাৎ আমরা অনার্স লেভেলে পড়াশোনা করতেছি, হায়ার একটা লেভেলে পড়াশোনা করতেছি, বাট এইখানে শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতেছি না। ঠিক আছে, ঝামেলাটা ওই জায়গায় যে বেশিরভাগ শিক্ষার্থী মনে করে শুধুমাত্র সামারি পড়ে পরীক্ষা দিব। আবার অনেক গ্রুপে অনেক ভাইয়াকে আমি বলতে শুনেছি, অনেককেই বলতে শুনেছি যে প্রশ্নের উত্তর যদি কমন না থাকে, শুধু সামারিটা লিখে দিলেই নাকি নাম্বার পাওয়া যাবে বা সামারি লিখে দিলেই চলবে। ভাই, এটা কি সম্ভব আদেও? আপনি টিচার, আপনি নিজেকে টিচারের জায়গায় বসান। আপনি খাতা দেখতে বসেছেন, প্রশ্নে চাওয়া হয়েছে এক জিনিস, সেই জিনিসের সাথে উত্তরের কোনো সম্পর্ক নাই। চাওয়া হয়েছে এক জিনিস, আপনি শুধুমাত্র সামারিটা লিখে দিলেন। আপনি মানে লিখে দেওয়া হয়েছে, একজন লিখছে, আপনি টিচার, আপনি নম্বর দিবেন? দিবেন? জি না ভাইয়া। ভাইয়া দিব না। এটা তো আসলে ফাইজলামি না, মানে যে যার মতো করে যা ইচ্ছা তাই বলতেছে শিক্ষার্থীরাও আবার সেগুলো গ্রহণ করতেছে, গ্রহণ করে পরীক্ষায় ভালো লিখে, পরীক্ষা ভালো দিছি, তারা বের হয়ে বলে পরীক্ষা ফাটাই ফেলছি, 6 পাতা 7 পাতা 8 পাতা উত্তর লিখলাম। ওই যে সামারি লিখছে, প্রশ্নে চাওয়া হয়েছে এক জিনিস, ও লিখছে আরেক জিনিস। ওরা লিখতে বলা হয়েছে রাজধানী সম্পর্কে, ও রাজধানী সম্পর্কে কোনো কিছু না লিখে ওর গ্রাম সম্পর্কে দিবে, নম্বর কি গাছে ধরে? ফাইজলামি। তো নম্বর পায় না, পরীক্ষা ভালো হয়, নম্বর পায় না, তখন আবার স্যাররে দোষ দেয়। স্যার খাতা কাটতে বসছিল, বইয়ের সাথে ঝগড়া করে খাতা কাটতে বসছিল, কমন আমাদের ডায়ালগ। ঠিক আছে, স্যার শুধু ঝগড়াই করে বইয়ের সাথে, তাই না? হ্যাঁ, কি বলেন? এমনটাই। দেখেন, আবার এখনো বলতেছে বলা ভাই যে এমনটাই। ভাই, আপনি ভুল লিখলে স্যার নম্বর কেমনে দিবে? আপনি যদি ভালো লিখেন, আপনার প্রেজেন্টেশন খুবই চমৎকার, যা জানতে চাওয়া হয়েছে প্রশ্নে আপনি তাই লিখছেন, এখানে নম্বর বরাদ্দ আছে 10, তো টিচার আপনাকে এখানে 10-এর মধ্যে 10 না দিয়ে তিনি আপনাকে এখানে 5 কেন দিবেন? এর জন্য আপনার কোনো যুক্তি আছে যে উনি নম্বরটা কেন কম দিল?
বা এই 5 নম্বর যে আপনাকে কম দিল, ওই 5 নম্বর দিয়ে কি টিচার বড়লোক হয়ে যাবেন বা বিশেষ কোনো কাজে লাগাবেন ওই 5 নম্বর তিনি? উনি জাস্ট আপনাকে নম্বরটা দিতেই চান, আপনাকে জাস্ট তার মনটা জয় করে নম্বরটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, টিচার তো ওই নম্বরটা নিজের জন্য রেখে দিবেন না ভাই। আমাদের খাতায় আমরা এই ভুলগুলো করি, আমরা বানান ভুল করি, গ্রামাটিক্যাল ভুল থাকে, আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয় এক জিনিস, আমরা লিখে দেই আরেক জিনিস। হ্যাঁ, যেমন শেষে আপনারা বিপ কোশ্চেন লিখছেন, মনে করেন 10টা বিপ কোশ্চেন লিখতে বলা হয়েছে, বিপ কোশ্চেন লিখতে বলা হয়েছে 10টা, আপনার কমন পড়ছে 6টা, 4টার মধ্যে 2টা একটু একটু পারেন, অত ভালো পারেন না, 2টা একদমই কমন নাই, 2টা একদমই কমন নেই, 2টা একটু একটু জানেন। এখন প্রথমে লিখে নেই, ফাঁকা দিয়ে দিচ্ছেন, ফাঁকা রেখে দিচ্ছেন, যে পরে যদি সুযোগ পাই কারো দেখে শুনে ডানে ভাবে সেটা লিখে দিব, সুযোগ যদি না পাই তাহলে দেখা যাবে। তো সুযোগ আপনি ধরেন যে পান নাই, তখন লিখবেন কিরকম, বিপ কোশ্চেন কিরকম উত্তর করেন, যে রক্তচাপ। রক্তচাপ কি? পোলাপাই লিখে রক্তের মধ্যে যে চাপ হয় সেই চাপের রক্তচাপ বলা হয়, তাই না? এরকম করে লিখে দেই, তখন বের হয়ে বন্ধু বান্ধবীদের বলে আমি তো 10টার মধ্যে 10টা বিপ কোশ্চেন আনসার করছি, 10এর মধ্যে 10 আনসার করছি, কয়টা যে হয়। মানে মনের শান্তি ভাই বড় শান্তি। ঠিক আছে, মনের সান্ত্বনা বড় সান্ত্বনা, আমরা সান্ত্বনা দেই। দেখবেন বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে যখন বের হয় তাদের জিজ্ঞেস করা হয় পরীক্ষা কেমন হয়েছে, তারা বলে পরীক্ষা তো ভালো হয়েছে। আমরা সবাই কিন্তু বলি পরীক্ষা ভালো হয়েছে। তো পরীক্ষা কিন্তু সবসময় ভালোই হয়, কিন্তু খারাপ হয় রেজাল্ট। খারাপ হয় ভাই রেজাল্ট। তো আমাদের এই পাঠ পরিকল্পনায় প্রথম গুরুত্ব আমরা দিব টেক্সট গুলোতে। টেক্সট গুলো গভীর থেকে জানবো, সেগুলো বুঝবো, আয়ত্ত করার চেষ্টা করব। এখানে উদ্দেশ্য দুইটা, কারণ দুইটা। কারণ কি? কারণ হচ্ছে যে টেক্সট ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে প্রশ্নগুলো নিয়ে আমাদের আলাদা করে বেগ পেতে হবে না। টেক্সট ভালোভাবে বুঝে গেলাম তো প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক্যালি আমাদের হয়ে গেল। প্রথম কারণ হচ্ছে এটা, আমরা এই কারণে টেক্সট একটু ভালোভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব। দ্বিতীয় কারণ হচ্ছে যে এখন কোশ্চেন প্যাটার্ন যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা লক্ষ্য করতেছি যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার থেকে আগে যেমন একটা ট্রেন্ড ছিল যে প্রশ্ন রিপিট হইতো, জোড়াশাল জোড়াশাল, বিজোড় সাল বিজোড় সাল, এরকম বিভিন্ন রকম থিওরি লজিক শিক্ষার্থীরা নিজেরাই আবিষ্কার করতো এবং অনেক সময় সেগুলো কাজে লেগে যাইতেও পারতো। বাট এখন সেটা আর হচ্ছে না। এখন কি হচ্ছে, টেক্সটের খুব গভীর থেকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো করা হচ্ছে, ক্রিয়েটিভিটির সাথে সৃজনশীলতার সাথে চমৎকার চমৎকার প্রশ্ন করা হচ্ছে। এখন আপনি যদি টেক্সট সম্পর্কে ভালো ধারণা না রাখেন তাহলে পরীক্ষার রুমে গিয়ে এরকম টাইপের প্রশ্ন দেখে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন, ভালো পারফর্ম করতে পারবেন না, আপনার রেজাল্ট খুবই খারাপ হবে। বাট আপনি যদি টেক্সট বুঝে যান, প্রশ্ন যেভাবেই করুক ভাই, প্রশ্ন যেভাবেই করুক, করবে তো সেই টেক্সট থেকেই। আপনার টেক্সট ভালোভাবে জানা আছে তো আপনি প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ভাইয়া বুঝতেছি। তো আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে টেক্সট অ্যানালাইসিস খুব গভীরভাবে ভালোভাবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা টেক্সটের আবার লাইন বাই লাইন পড়ে দেওয়া পসিবল হবে না, এটাও বলে নেওয়া ভালো যে প্রত্যেকটা টেক্সটের সবগুলো লাইন সব সময় পড়া নাও হতে পারে। একটা কবিতা ছোট, সেই কবিতাটা আমরা অ্যানালাইসিস করলাম প্রত্যেকটা লাইন ধরে ধরে। বাট একটা ইপিক, আপনাদের ইপিক আছে প্যারাডাইস লস্ট, দ্য ফেইরি কুইন, এটা যত বড় কবিতা, মহাকাব্য যেহেতু একটা, তো শুধু সেটাই যদি লাইন বাই লাইন পড়া যায় ওটা পড়তে 6 মাস লেগে যাবে অ্যানালাইসিস করে করে। তো সেই ক্ষেত্রে সম্ভব হবে না। একটা ড্রামা পড়তে গেলে প্রত্যেকটা লাইন হয়তো বা সেভাবে করে এক্সপ্লেন করা পসিবল হবে না। বাট একটা ড্রামা এক্সপ্লেন করব এমন ভাবে যে সেখানকার যে লাইনগুলো আমাদের জানা খুবই জরুরি, যেগুলো হচ্ছে যে আমাদের প্রশ্নের সাথে সম্পর্কিত বা ওই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে, সেই সবগুলো লাইন কোটেশন বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে এক্সপ্লেন করব। কিছু কিছু জায়গা আছে, যেমন আমরা একটা নাটক যদি চিন্তা করি, একটা নাটকের একটা মেন গল্প থাকে, তো সেই গল্পের মধ্যে কিছু কিছু জায়গা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আসলে আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করব। আর যে জায়গাগুলো একটু কম গুরুত্বপূর্ণ বা একটু হচ্ছে যে অত গভীর কথাবার্তা নাই, সেই জায়গাগুলো নরমালি আমরা শুনে নেব। এভাবে করে আমরা কিন্তু অ্যানালাইসিস করে করে টেক্সট গুলো সম্পর্কে ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় কথা হলো প্রত্যেকটা টেক্সট অ্যানালাইসিস করার সাথে সাথে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। টেক্সট অ্যানালাইসিস করা হয়ে গেল, প্রশ্ন নিয়ে আলোচনা করা শুরু করব। কেন? কারণ হচ্ছে আমাদের ইনকোর্স পরীক্ষা
আগে ইনকোর্স পরীক্ষা আমরা গুরুত্ব দিতাম না, বা আমাদের আগে পড়ানোর স্টাইলটা ছিল আগে সবগুলোর বেসিক ধারণাগুলো দিয়ে দিতাম, তারপরে প্রশ্নের দিকে আমরা যাইতাম। বাট এখন সেই সুযোগটা থাকছে না, যেহেতু ইনকোর্স পরীক্ষা হবে। তো এই কারণে টেক্সট অ্যানালাইসিস করা হয়ে গেল, সেইটার সাথে সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে নেব। এতে করে আমাদের ইনকোর্স পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু শুরু থেকেই হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করে করে আমরা সামনের দিকে এগোবো এবং আমাদের এই 8টা কোর্স কমপ্লিট ভাবে শেষ করব। প্রত্যেকটা কোর্সের একটা করে চ্যাপ্টার শেষ হবে, একটা করে পরীক্ষা হবে। ডক্টর ফস্টার শেষ হয়ে গেল, ডক্টর ফস্টার শেষ, এই মাসে আর কি কি ক্লাস হলো? ধরেন আরো লিঙ্গুইস্টিক্স হয়েছে, হ্যাঁ, ভিক্টোরিয়ান পোয়েট্রি হয়েছে। তো এই মাসে ধরেন 3টা কোর্সের 3টা চ্যাপ্টার পড়ানো হইলো, 3টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। এই 3টা চ্যাপ্টার থেকে প্রথম মাসে পরীক্ষা হবে একটা, এবং এই পরীক্ষাতে যারা আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব, তো এইভাবে করে পরীক্ষা দিতে দিতে আমাদের জার্নিটা সামনের দিকে এগোবে। এখন কথা হলো যে আমাদের পাঠ পরিকল্পনা সম্পর্কে আমরা ধারণা পাইলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো, আপনাদের একাডেমিক পড়ার পাশাপাশি জবের ক্লাস যদি হয়, মানে টোটালি ফ্রি, এটার জন্য কোনো টাকা নেওয়া হবে না, সেক্ষেত্রে কেমন হয়? আপনারা যদি আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমি একটু ব্যাপারটা কনসিডার করব, আর আগ্রহী না থাকলে এটা নিয়ে ভাবার দরকার নেই। মানে এখন থেকে যদি জবের পড়াশোনা করা যায় সেক্ষেত্রে কিরকম হয়? আপনারা কি আগ্রহী ব্যাপারটাতে? একাডেমিক জি ভাইয়া। কারা কারা আগ্রহী। দেখতে চাই? হাত তুলেন তো, আর কয়দিন যাক তারপরে করবো। হাত তুলেন, কারা কারা আগ্রহী হাত তুলেন। যাদের সমস্যা তার হাত তোলার দরকার নাই, বাট যারা আগ্রহী, এটা টোটাল ফ্রি, এখানে কোনো কস্ট নেওয়া হবে না। জাস্ট আপনাদের সুবিধার্থে আপনাদের এখন থেকে থার্ড ইয়ারটাকে খুবই গুরুত্বপূর্ণ সময় মনে করা হয় এই প্রিপারেশনটা নেওয়ার জন্য। কারণ পড়া অনেক হিউজ পড়াশোনা, আপনি একবার পড়বেন হবে না, দুইবার পড়বেন হবে না, তিনবার পড়বেন হবে না, এরকম 5-7 বার যখন পড়া হয়ে যাবে তখন আপনি নিজেকে কনফিডেন্ট ভাবতে পারেন। হ্যাঁ, তো 5-7 বার পড়া আসলে চারটিখানি কথা না, শুরু করলাম হয়ে গেল এরকম ব্যাপারটা না। এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ মানুষের মস্তিষ্ক সবকিছু ধরে রাখতে পারে না, ভুলে যাওয়া স্বভাব, ভুলো মন আমাদের। ওকে, হিউজ রেসপন্স দেখতে পাচ্ছি, অনেকেই আগ্রহী। যেহেতু আপনারা অনেকেই আগ্রহ দেখাইলেন, তো সেক্ষেত্রে আমরা শুরু করবো ইনশাল্লাহ। একাডেমিক তো চলবেই, একাডেমিকের পাশাপাশি আপনাদের জন্য ফ্রি একটা সেবা দেওয়ার চেষ্টা করব, সেটা হলো তো এর রুটিন আমি আজকে রাতের মধ্যে বা আগামীকালকে সকালে দিয়ে দিব। ঠিক আছে? ক্লাসগুলো চলবে, আপনারা করতে পারেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। কারণ এখন থেকে যদি করতে থাকেন এই বিষয়গুলো, পরবর্তীতে খুব ভালো সাপোর্ট পাবেন, নিজের জন্য খুবই উপকারী হবে। অর্থাৎ সবসময় এই ব্যাপারটা চিন্তা করবেন যে আপনি একজন শিক্ষার্থী হিসেবে আপনার দায়িত্ব হলো, আপনার কাজ হলো পড়াশোনা করা। অন্য যা কিছু আছে সবকিছু করেন বা না করেন, আপনার পেশা যেহেতু শিক্ষার্থী, সে কারণে আপনাকে এই কাজটা ঠিকঠাক ভাবে করতে হবে। বাট আমাদের ক্ষেত্রে ঝামেলা হয়, আমরা পড়াশোনা বাদ দিয়ে অন্য যত কাজ আছে সবগুলো ঠিকঠাক ভাবে করি, এমন হয় না? হ্যাঁ, জি ভাইয়া। মানে সারাদিন ফেসবুকিং করি আমরা, রিলস ভিডিও দেখতেই থাকি, দিন চলে যায়, রাত চলে যায়, 2025 সাল চলে যায়, 26 সাল আসে, 26 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত চলে যায়, বাট আমাদের ফাইনাল কামব্যাক দেওয়ার হয়ে ওঠে না। শিক্ষার্থী হিসেবে আমাদের যে শিক্ষা দান করার, শিক্ষা গ্রহণ করার দরকার ছিল, অর্জন করার দরকার, এটা আমাদের আর করা হয়ে ওঠে না। এভাবেই দিন যায়, এভাবেই সময়গুলো চলে যায়। বাট আমাদের জন্য আমাদের বাবা মারা কি পরিমাণ পরিশ্রম করেন, তারা কি পরিমাণ আশা নিয়ে থাকেন আমাদের উপরে। আপনাদের মধ্যে বেশিরভাগই হস্টেলে থাকেন, মেসে থাকেন, বাইরে থেকে পড়াশোনা করেন, কেউ বাইরে থেকে যাওয়া আসা করেন। বেশিরভাগ শিক্ষার্থী বাসা থেকে সাপোর্ট নিয়ে থাকেন, ইকোনমিক্যাল সাপোর্ট। তো আপনাদেরকে প্রতি মাসে আপনাদের ফ্যামিলি যেই পরিমাণ টাকা দেয় আপনার যাওয়া আসা বা থাকা খাওয়ার জন্য, এই টাকা যদি আপনাকে না দিয়ে ফ্যামিলির জন্য বা নিজের জন্য আমাদের বাবা মারা ব্যয় করতেন, তাহলে কিন্তু তারা তাদের জীবনটাকে আর একটু বিলাসিতার মধ্যে কাটাইতেই পারতেন। এত চাপ তাদের নেওয়া দরকার ছিল না, এত টেনশন করার দরকার ছিল না। বাট তাদের এই টোটাল ইনভেস্টমেন্ট,
এটা একরকম ইনভেস্টমেন্টই বলা যায়, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সে যাতে ভালো কিছু করে ফিউচারে, ইন ফিউচার সে যাতে ভালো কিছু হয়। প্রত্যেকটা বাবা ভাবেন যে আমার সন্তান যেন আমার থেকে বেটার কোনো অপশনে থাকে, এটা তারা দেখে যেতে চায়। ব্যাপারটা এরকম না যে আপনার টাকা দিয়ে তারা বিলাসিতা করবে, আপনার টাকা হলে তারা ভালো চলবে বা ভালো খাবে, তারা এই চিন্তা করেন না, তাদের জীবন চলেই যাবে। তারা চিন্তা করেন আমার সন্তানটা ভালোভাবে থাকুক, তারা এই চিন্তায় শ্রম দিয়ে যান আমাদের জন্য। বাট আমরা কি করি, এই সময়গুলো হেলায় ফেলায়, আড্ডায়, বন্ধু বান্ধবীদের সাথে ঘুরে ফেসবুকের ভিডিও দেখতে দেখতে সময়গুলো কাটাই ফেলি কন্টিনিউয়াসলি। ভাই একবার চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করেন তো, চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনারে নিয়ে যার এত বেশি চিন্তা, সব থেকে বেশি চিন্তা কার? আপনার বাবার। সব থেকে বেশি চিন্তা এই একটা লোকের, যে আমাদেরকে নিয়ে এত বেশি চিন্তা করেন। এই লোক যদি আল্লাহ না করুক আমাদের উপরে ছাদের মতো না থাকেন, চিন্তা করেন যে আপনি এই লোককে শেষবারের মতো মাটির নিচে শোয়াই দিয়েছেন, দেওয়ার পরে আপনি সেখান থেকে জাস্ট ফিরবেন বা ওই সময়ে বুঝতে পারবেন যে আপনি কি হারাইলেন, কি সাপোর্টটা আপনার জন্য ছিল। যেই মানুষটা সবসময় বিপদে আপদে আপনার আপনার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার জন্য সব সময় ভাবতেন, নিজেরটা ভাবতেন না, আপনাকে নিয়ে সব সময় ভাবতেন, ঠিক আছে? তো যখন থাকবে না তখন আসলে শূন্যতাটা বুঝতে পারবেন। তো যখন আছে এই সময়ে তাদেরকে খুশি করানোর চেষ্টা করেন, তাদের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করেন। পরে আসলে পস্তায় লাভ নাই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। দাঁত উঠে গেলে ওই দাঁত আপনি যতই শোকেশের মধ্যে হচ্ছে যে সুন্দর করে সাজায় রাখেন, কোনো লাভ হবে না। তো এই কারণে আমাদের শিক্ষার্থী হিসেবে প্রথম কাজ যেটা, সেই কাজটা ভালোভাবে করা উচিত। তো আমরা সেভাবেই পড়াশোনাটা সিরিয়াসলি করব, কথা দেন? সবাই সিরিয়াসলি সেভাবে পড়াশোনাটা করব, কথা দেন? ইনশাল্লাহ ভাইয়া। জি ভাইয়া। কে 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 জি কথা দিচ্ছেন? ইনশাআল্লাহ। হাত তুলেন। ভাইয়া ইনশাল্লাহ করবো। ইনশাআল্লাহ হাত তুলেন তো, কারা কারা কথা দিচ্ছেন আমি দেখতে চাই। ওকে, আজকে কিন্তু প্রথম ক্লাস, ঠিক আছে? ক্লাস কিন্তু না, আজকে জাস্ট ইন্ট্রো। হ্যাঁ, আজকে গল্প, পাঠ পরিকল্পনা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানা। আমরা কিন্তু পড়াশোনা শুরু করি নাই। কেউ যদি ভাবেন যে হচ্ছে যে কি পড়াইতেছে, না ভাই ভুল করতেছেন। আগে আমাদের এই বিষয়গুলো জানা জরুরি। ওকে, তো আমরা সবাই কথা দিলাম আমরা খুবই সিরিয়াস হব, ভাই আপনার সারাদিন 24 ঘন্টা পড়ার দরকার তো নাই। আপনি প্রতিদিন পড়েন, 4 ঘন্টা টেবিলে থাকেন, যখন আপনার সাথে মোবাইল থাকবে না 4 ঘন্টা নিয়মিত করে পড়েন, দেখবেন এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, অনেক কিছু পড়ে ফেলা পসিবল। বাট আমরা করি কি? আমরা আসলে করি কি? এই ভালোভাবে বুঝেন আমাদের ঝামেলাগুলো হয় কোন জায়গাগুলোতে। আমরা ভাবি, আমরা মোটিভেটেড হই যে 2025 সাল শেষ, 26 সাল ফাইনাল কামব্যাক দিব, এবার আমাকে পারতেই হবে। ওকে, মোটিভেশন লেভেল একদমই হাই, ঠিক আছে? মোটিভেশন লেভেল হাই, এবার আমি বলে ফাটাইয়ে ফেলবো। আমরা শুরু করার পরে 2-1 দিন ভালো মতো পড়লেন, টেবিলে বসলেন, পড়া হলো। বাট পড়তে আর ভালো লাগে না। এনার্জি লেভেল ডাউন, জিরো হয়ে গেছে ভাই। এনার্জি লেভেল ডাউন, জিরো হয়ে গেছে। আপনার আমাদের সবার ক্ষেত্রে একই রকম ব্যাপার। এখন ঝামেলাটা হয় কোথায়? উইনার আর লুজারের মধ্যে পার্থক্যটা হয় কোন জায়গায়? আমাদের ফাইনাল কামব্যাকটা আসলে পরিপূর্ণ হয় না কেন? আমরা তো শুরু করি, কিন্তু আমরা শেষ করতে পারি না কেন? আমাদের টার্গেট ফিল আপ করতে পারি না কেন? সমস্যাটা আমরা দেখার চেষ্টা করি। কারণ সমস্যা যদি খুঁজে ফেলা যায় তাহলে সমাধানের অর্ধেকটা হয়ে যায়। আমরা জানি, এই প্রবাদ বাক্য শুনেছি। সমাধান খোঁজার চেষ্টা করি। সমস্যাটা কোন জায়গায়? এদিকে আসে, এনার্জি লেভেল জিরো। এখন জিরো হওয়ার পরে অনেকেই আছে যে জিরো হয়েছে, জিরো আর উপরে ওঠা পসিবল হয় না, বা আবার নিজেকে রিমোটিভেটেড করা বা রিস্টার্ট করা, এটা আর হয়ে ওঠে না। বাট যারা উইনার হয় তারা নিজেদেরকে আবার রিমোটিভেটেড করে, তারা সিরিয়াস হয়, তারা ভাবে যে না, ভালো লাগতেছে না, এমন ভাবা যাবে না, আমাকে পারতেও হবে। আমি জাহিদ ভাইকে কথা দিয়েছিলাম না সেদিন ক্লাসে, না আমার থেমে যাওয়া চলবে না। বন্ধু আজকে বলছে চল রে বন্ধু, আজকে ওই জায়গায় খেলতে যাব, ঘুরতে যাব। না দোস্ত, আজকে আমার ক্লাস আছে, ক্লাস করতে হবে, বা আমার পড়া আছে, আমার যে টার্গেট ছিল সেই টার্গেট ফিল আপ হয় নাই, আমি যাইতে পারবো না।
এই যে না বলতে শিখে গেলেন এবং আপনি নিজেকে রিমোটিভেটেড করলেন, এই সমস্যাগুলো দূরে সরায় রাখলেন, রাখার পরে নিজেকে পুনরায় মোটিভেটেড করলেন, তো আপনার জার্নি কিন্তু চলছে। এটা জিরো হইলো, আবার হচ্ছে উপরে উঠলো, ঠিক আছে? তো যে লুজার, ওর কিন্তু জিরোয় আছে, ও নিজেকে রিমোটিভেটেড করতে পারে নাই। একদিন ক্লাস মিস হয়েছে, 2 দিন ক্লাস মিস হয়েছে, সে ভাবতেছে যে আচ্ছা আগের ক্লাসগুলো রেকর্ড দেখে নিব, দেখে নেওয়ার পরে তারপরে 3 নাম্বার ক্লাসটা বা 4 নম্বর ক্লাসটা করব, না হলে তো বিষয়গুলো বুঝতে পারবো না। এই 2 নাম্বার 3 নাম্বার ক্লাস আর তার দেখাও হয় না, পরবর্তী ক্লাস আর তার করাও হয় না। এরকম করতে করতে আপনাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যাদের আর পরবর্তীতে খুঁজে পাওয়া যাবে না। সে ফাইনাল পরীক্ষার রুটিন যখন দিবে তখন এসে আপনারা কান্নাকাটি শুরু করবেন যে ভাইয়া কিচ্ছু পারে না, কিছুই পড়া হয় নাই, ক্লাসগুলো করা হয় নাই, ক্লাসের লিঙ্ক গুলো দেন। মাঝে মধ্যে অবাক হই, আরে ভাই এ তো শুরুতে ভর্তি হয়েছিল, এই শিক্ষার্থী আবার এখন লিঙ্ক চায়, এতদিন কি অবস্থা? সে বলে যে ক্লাস করা হয়নি, কেন করলেন না? এই যে কথাগুলো বলতেছে, এই সমস্যা, 2-4টা ক্লাস মিস হয়েছিল কোনো না কোনো ভাবে, পরে আর করা হয় নাই। তো পার্থক্যটা হয় লুজার আর উইনারের। লুজার হলো এরা যারা হচ্ছে নিজেদেরকে রিমোটিভেটেড করতে পারে নাই, অন্যদিকে উইনার হচ্ছে তারাই যারা রিমোটিভেটেড করে। একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষ কিন্তু একই রকম, সবারই পড়তে খারাপ লাগে, ক্লান্তি লাগে, বাট ক্লান্তির পরেও যারা ধরে রাখে বিষয়গুলো তারাই উইনার হয়। এই যে এর মোটিভেশন, এটা আবার তো জিরো হবে, সে আবার রিমোটিভেটেড করবে, আবার জিরো হবে, আবার এরকম করতে করতে এটা অভ্যাসেই পরিণত হবে এবং সে আলটিমেটলি উইনারে পরিণত হবে। বাট লুজার তো এই যে জিরো, ঠিক আছে? এই জায়গায় সমস্যা। এখন এই যে রিমোটিভেটেড করবে, এখানে অনেকগুলো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অনেকের অনেক বদ অভ্যাস থাকে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার ব্যাপার স্যাপার থাকে। হম এছাড়াও অনেকের অনেক বদ অভ্যাস থেকে থাকে, সেদিকে নাই বা গেলাম। হাওয়ার তো অনেক প্রতিবন্ধকতা, এই বন্ধু ডাকে, ওই আত্মীয় স্বজনের বাড়িতে ডাকে, ইত্যাদি ইত্যাদি। এই যে এত ডাকাডাকি, এত সমস্যা, এত কিছু, এই ব্যাপারগুলোকে আপনাকে স্কিপ করতে শিখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নেন আপনি একটা বাসের ড্রাইভার, আপনি একটা বাসের ড্রাইভার, ঠিক আছে? আপনি ধরে নেন ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছেন, ওকে? আপনি হলেন ড্রাইভার। যিনি ড্রাইভার, গল্প দ্বারা বোঝার চেষ্টা করি। এখানে অনেক প্যাসেঞ্জার থাকবে, ধরেন ওনার পিছনে 2জন প্যাসেঞ্জার বসছে, যারা হলো নিউ কাপল। এরা জানালা দিয়ে আকাশের দিকে জোছনা দেখতেছে, তারা দেখতেছে, নতুন নতুন রোমান্টিক কল্পনার জগতে, স্বপ্নের জগতে ভেসে গেছে, গল্প করতেছে, আকাশটা কি সুন্দর, এই তারাটা তুমি, ওই তারাটা আমি, হ্যাঁ, গল্প করতেছে, রোমান্টিক, ওকে? আবার এই 2টা প্যাসেঞ্জারের পরে আরো 2টা প্যাসেঞ্জার এই সাইডে বসছে, 2জন বন্ধু। এই 2 বন্ধু গল্প করতেছে ক্রিকেট খেলা নিয়ে। এপাশে আরো 2জন বসছে যারা ব্যবসা নিয়ে কথা বলতেছে, সমস্যা নিয়ে কথা বলতেছে। পিছনের সিটে 2জন হচ্ছে, এরাও কাপল, বাট ওল্ড কাপল যেহেতু, এদের একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে, ফেসবুকে কোন একটা স্টোরি দেওয়া নিয়ে, অথবা ধরে নেন যে আহ কেউ কারোর সাথে কথা বলছে যেটা বলা উচিত ছিল না, এটা নিয়ে ইত্যাদি ব্যাপার হইতেই পারে, ঝগড়া লাগছে। এখন এত এত লোকের এক এক রকমের ব্যাপার স্যাপার, বাট যিনি ড্রাইভার উনি এক মনে কিন্তু গাড়ি চালাইতেই আছেন। উনি যদি এখন এই পিছনের কাপল বা এদের বা বাকি প্যাসেঞ্জারের চিন্তাগুলো মাথায় নিয়ে নেন, নিয়ে আকাশের তারা দেখা শুরু করেন, গাছপালা দেখা শুরু করেন, বা ওইরকম ভাবা শুরু করেন, এই গাড়ি কি তার গন্তব্যে আদৌ পৌঁছাবে? পৌঁছাবে? ভাইয়া পৌঁছাবে, অন্যরকম গন্তব্যে পৌঁছাবে। অন্যরকম গন্তব্যে পৌঁছাবে। যেই টার্গেটটা ছিল আমাদের, যে স্বপ্ন ছিল বা যে জায়গায় যাওয়ার কথা ছিল, ওই ড্রাইভার আসলে ওইখানে কখনোই পৌঁছাতে পারবে না। যদি এই ব্যাপারগুলোর সাথে নিজেকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, তাহলে তিনি কখন পৌঁছাবেন? যখন তার কাজটা তিনি সম্পূর্ণভাবে ঠিকঠাক ভাবে পালন করবেন, এদের কোনো কিছুকে তিনি গায়ে লাগাবেন না, তার কাজটাই শুধু সে করতেছে, তখনই তার গন্তব্যে পৌঁছাবেন। অর্থাৎ এখানে আমরা প্রত্যেকে আমাদের জীবনের ড্রাইভার, আমাদের জীবনটাকে আমরাই পরিচালনা করি, বা আমরাই হচ্ছে যে কাজ যেরকম করব ফল সেরকম পাবো। এখানে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই সমস্যা সেই সমস্যা, আজকে ওইটা, কালকে এইটা,
এভাবেই চলবে, এগুলো আপনি হচ্ছে যে চাইলেও এই সমস্যাগুলো থামাইতে পারবেন না, বাট সেগুলোকে স্কিপ করা যেতে পারে বা সেগুলোকে সামলিয়ে আপনার যে মেইন টার্গেট, যে গন্তব্যে পৌঁছানো, আপনি অ্যাজ এ ড্রাইভার যে কাজটা করা দরকার সেই কাজটা আপনাকে ঠিকভাবে করতেই হবে। এই কাজটা করার জন্য আপনি অনেকগুলো কাজ করতে পারেন। আপনি লিখে রাখতে পারেন শুরুতেই সকালবেলা যে আজকে আমি এই কাজগুলো করবো, করার পরে টিক দিয়ে দিলেন, কনফিডেন্স পাবেন। বিভিন্ন ভাবে করা যায়, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো। বাট প্রত্যেকে আমাদের জীবনের ড্রাইভারের লিড আমাদের এটা পালন করতে হবে, রোলটা পালন করতে হবে। অন্য ব্যাপারগুলোকে অ্যাভয়েড করতে হবে, ওই ব্যাপারগুলোতে আমাদের যাওয়া যাবে না। আর কথা কি বুঝতেছেন? জি ভাইয়া। বিরক্ত হচ্ছেন? জি ভাইয়া। না ভাইয়া। ওকে, ভাই এবার আসুন আমাদের পড়াশোনার মধ্যে আমরা ঢুকে যাই। এলিজাবেথ এন্ড ভাইয়া আপনার ক্যামেরা অফ হয়ে গেছে। কি বলছেন বুঝে নাই। আপনার ক্যামেরা তো অফ হয়ে গেছে। আমার ক্যামেরা তো ঠিকই আছে আপু। বাকিরা দেখতে পাচ্ছেন না? না ভাই আমিও পারতেছি না, স্টপ হয়ে রইছে। বাকিরা? নাইম ভাই? জাস্ট আপনার ফোনটা আপনি আটকে আছেন, আপনাকে দেখা যাচ্ছে না। ভাই আটকায় আছেন? স্টপ হয়ে আছে, শুধু সামনের ছবি আসছে প্রোফাইলের। এবার ঠিক আছে? ভাইয়া কুয়াশা হ্যাঁ, আইছে, এবার কুয়াশা। না ভাইয়া এবার তো আপনাকে দেখাই যাচ্ছে না। শুধু সামনের প্রোফাইলটা আসতেছে, প্রোফাইল, আর অন্য কিছু আসতেছে না। কি বলেন, আমি তো ঠিকই দেখতেছি। চেক করি। নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। ভাইয়া আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা এক কাজ করেন, সবাই লাইভে চলে আসেন তো। ভাইয়া দেখা যাচ্ছে তো, এখন যাচ্ছে। বাকিরা তো দেখতে পায় না। এখন না ভাই দেখতেছি। এখন দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পড়াশোনার মধ্যে ঢুকলাম। হ্যাঁ, অনেক কথা হলো। যে বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল, আমাদের সমস্যাগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম। হ্যাঁ, যেগুলো আসলে আমাদের জানা দরকার, জানা কথাগুলোই আমি একটু আপনাদের মনে করাই দিলাম আসলে। এবার আসেন আমাদের প্রথম কোর্স, এই কোর্সটার সাথে এই কোর্সটা হচ্ছে পুরো দায়িত্ব আমার উপরে। হ্যাঁ, আমি শুরুতে একটু বলে দিই আমাকে কোন কোন কোর্স গুলোর মধ্যে পাবেন। এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, এরপরে আপনারা রেস্টোরেশন and 18th century fiction, restoration and 18th century poetry and drama. ওকে, মোটামুটি এই 5টা কোর্সের মধ্যে আমাকে আপনারা পাবেন। এর মধ্যে সম্পূর্ণভাবে আমি আপনাদের আলোচনা করব এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, ক্রিটিসিজম এন্ড লিঙ্গুইস্টিক্স। ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে অর্ধেক অর্ধেক করে হবে। অর্ধেক আলোচনা আমি করব, অর্ধেক আলোচনা অন্য ভাইয়া করবেন। ঠিক আছে, এখন আমরা আজকে আলোচনা করব এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা। এলিজাবেথ এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, প্রথমত আমরা কোর্সের নামটার দিকে একটু খেয়াল করার চেষ্টা করি। এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, এই এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান এই দুটো কথার সাথে আমরা পরিচিত বলে মনে করতেছি আমি, বা কথায় যেন শুনেছি। আপনাদের মনে হয় একটু একটু মনে আসার কথা
যে এই দুইটা ওয়ার্ড এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান আমার সাথে আমরা পরিচিত, সে নিয়ে কথা পরে হবে। আপাতত এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান নিয়ে একটু কথা বলি। এলিজাবেথান এই কথাটা আপনার কোথায় শুনেছেন একটু মনে করার চেষ্টা করেন। হিস্টোরি অফ ইংলিশ হিস্টোরি সেকেন্ড ইয়ারে যে পিরিয়ড ছিল ওকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার Introduction to history. Sorry. History of English literature. আমরা একটু কথা বলার পরে মিউট করে নেব, আবার যখন রেসপন্স চাইবো সবাই রেসপন্স করবেন, কেমন? অনেক সময় হয় কি অনেকের অসাবধানতায় ধরুন আপনি কথা বলছেন, আনমিউট করে রাখছেন, তো আপনি এর মধ্যে আবার কথা বলতেছেন বা অন্য কেউ কথা বলতেছে, তো অনেক সময় এমন কিছু কথা এসে যায় যেগুলো আবার অনেকে হাসাহাসি করে বা হচ্ছে যে মানে আপনাদের জন্যই কিন্তু ভালো না ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো এইটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, আমরা একটু সাবধান থাকবো এই জায়গাটায়। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যেটা ভুল করেন অনেক সময়, যে ক্যামেরা অন করে রাখেন, জয়েন করার সময় ক্যামেরা এবং মাইক্রোফোন দুটোই অফ করে নিয়ে তারপরে জয়েন করবেন। ক্যামেরা অন করে জয়েন করে ফেলছেন, ঠিক আছে? অনেক সময় এরকম হয়। একবার এরকম হয়েছে গরমের সময়, এক ভাইয়া উনি জয়েন করে ফেলছেন, তো গরম, ছেলে মানুষ গরমের সময় কি করে, খোলাখুলি থাকে না, উনি পুরো খোলাখুলি আছেন, খালি গায়ে থাকে, খালি গায়ে আছে, গরম, জয়েন করছে, ক্লাসে জয়েন করছে, ভালো। তো হচ্ছে যে মোবাইল সামনে রেখে দিয়েছে, উনি লক্ষ্য করে নাই যে উনি ক্যামেরা, তো সবাই হাসাহাসি শুরু করছে, আমিও প্রথমে খেয়াল করি নাই। পরে যখন উনি দেখছি হচ্ছে যে ওনারে বের করে দিছি, পরে উনি আবার জয়েন করছে, জয়েন করে পরে আমাকে আবার মেসেজও দিছিল। তো খুবই একটা মানে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে, মানে আনওয়ান্টেড একটা ব্যাপার। তো সাবধান, এগুলো থেকে সাবধান, আমি জাস্ট একটু মনে করাই দিলাম। এই ব্যাপারগুলোতে সাবধান থাকতে হবে, আর একটু সচেতন থাকতে হবে যে আপনি আনমিউট করে রেখে দিলেন, আপনার নয়েজ এসে অন্যদের ডিস্টার্ব করে। হ্যাঁ, আমরা তো কথা বলতে থাকি, এই কথাগুলো অনেকের শুনতে অসুবিধা হয়, তো এই কাজটা করবেন না। আচ্ছা, তো এলিজাবেথ আর জ্যাকোবিয়ান এই দুইটা কথার সাথে আমরা পরিচিত, কারণ আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে পড়েছিলাম, খুব ভালোভাবে বুঝবেন। এলিজাবেথান এজ এন্ড জ্যাকোবিয়ান এজ বা পিরিয়ড আমরা পড়েছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করেন, এই এলিজাবেথের এজ এন্ড জ্যাকোবিয়ান এজ বা পিরিয়ড, এটা অন্য কোনো পিরিয়ডের বা অন্য কোনো পিরিয়ডের অন্তর্ভুক্ত কিনা? জি ভাই, রেনেসান্স পিরিয়ডের। জি ভাইয়া, রেনেসাঁস। খুব ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ থাকবে একদম 100%, কেমন? রেনেসাঁস পিরিয়ড, রেনেসাঁস পিরিয়ড সম্পর্কে আমাদের ধারণা নিশ্চয়ই আছে, আমি একটু মনে করে দিব, সমস্যা নাই। বাট এই ওয়ার্ডটা বলতে গিয়ে আমাদের আরো একটা কথা মনে পড়ে গেল, কি কথা বলেন তো? ভাইয়া, আমাদের ব্যাচের নাম। গুড, এক্স্যাক্টলি, আমাদের ব্যাচের নামও কিন্তু এটা। কেন এটা হইলো আমাদের তাহলে জানার দরকার। রেনেসাঁস পিরিয়ড, এই রেনেসাঁস পিরিয়ডের অন্তর্ভুক্তই হচ্ছে আমাদের এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ, ক্যারোলাইন, অনেকগুলো আছে। তো আমাদের এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা এটা বুঝতে গেলে, এই কোর্স বা এই কোর্সের নাটকগুলো বুঝতে গেলে আমাদের এই এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এজ এবং এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে লাগবে। যদি আপনার মধ্যে এই ধারণাটা না থাকে, তাহলে আপনি এইখানকার নাটকগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। এখানকার নাটকগুলো থেকে অনেক প্রশ্ন আসে, যেই প্রশ্নের উত্তরগুলো আমাদের এই বিষয়টা সম্পর্কে, এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, এলিজাবেথান এজ এন্ড জ্যাকোবিয়ান এজ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, সেক্ষেত্রে এখানকার নাটকগুলো পড়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে আমরা সক্ষম হব। অন্যথায় আপনি যতই সামারি পড়েন, যতই প্রশ্ন পড়েন, কাজের কাজ কিচ্ছু হবে না, যদি না আপনি এই বেসিক জায়গাটাতে পৌঁছাতে পারেন। তো এর জন্য আমাদের প্রথমেই এই রেনেসাঁস পিরিয়ড সম্পর্কে একটা কমপ্লিট ধারণা থাকতে হবে। এখন রেনেসাঁস বিষয়টা আসলে কি, এটা কই থেকে আসলো, কিভাবে হলো, কে বলতে পারবেন?
বলেন। ভাইয়া পুনর্জাগরণ মানে কিসের পুনর্জাগরণ? রিফরমেশনের আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, আপনাদের এই রেনেসাঁস পিরিয়ড নিয়ে ক্লাস হবে। রেনেসাঁস পিরিয়ড নিয়ে একটা আলাদা ক্লাসই হবে, সেটা দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়া হবে। সেই ক্লাসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যেমন আপনাদের জানাই দিব। এই ক্লাসটা একটু কষ্ট করে করে নেবেন, কারণ আপনাদের ওই জায়গাগুলোতে যাদের ঘাটতি আছে তাদের সেই জায়গার গ্যাপটা আসলে পূরণ করে নেওয়া উচিত। বাট এখন আমি পুরো রেনেসাঁস পিরিয়ড নিয়ে আলোচনা করতে পারছি না, কারণ এটার মধ্যে প্রবেশ করলে পুরো লম্বা একটা হিস্ট্রি আপনাদের বলতে হবে। শর্টকাট আমি আসলে ওইভাবে করে পারি না। তো ওই হিস্ট্রিটা পুরোটা না বললে হবে না, ঠিক আছে? তো ওই ক্লাস শেয়ার করে দিব, তখন ভালোভাবে বুঝবেন। আপাতত জাস্ট এতটুকু বলি, এটা নিয়ে জাস্ট বোঝার চেষ্টা করেন। রেনেসাঁস কথাটার অর্থ হচ্ছে পুনর্জন্ম, রিবার্থ, পুনর্জাগরণ, ঠিক আছে? কোনো কিছুর পুনর্জন্ম বা পুনর্জাগরণ, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। পুনর্জন্ম বা পুনর্জাগরণ কথাটা যখনই চলে আসে আমাদের মাথায়, তখন আমরা বুঝি যে পুনর্জন্ম যেহেতু পুনরায় জন্ম হচ্ছে, তাহলে এর ইতিপূর্বে আরো কখনো এর জন্ম হয়েছিল, তাই না? আগে একবার ছিল, মাঝখানে এটা হয়তো বা মারা গিয়েছে এবং এরপরে আবার এটা নতুন করে জন্ম নিছে। এই ব্যাপারটাকে আমরা পুনর্জাগরণ বলতেছি, তাই না? কথা বলবেন ভাই, প্লিজ রেসপন্স করবেন। আমার ক্লাসটা জি ভাইয়া। চুপ থাকবেন না প্লিজ। ভাইয়া জাগরণ ব্যাপারটা ভাইয়া। হলো যে আগে ছিল, মাঝখানে ছিল না বা মারা গিয়েছিল, পরবর্তীতে আবার জন্ম হয়েছে। বা পুনর্জাগরণ যেহেতু বলতেছি, ধরেন যে আগে ছিল, জেগে ছিল, মাঝখানে ঘুমায় গেছিল, পরে আবার জেগে উঠছে, এটাতে বলতেছি আমরা পুনর্জাগরণ। আচ্ছা, এখন সাহিত্যের ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য দেখেন। আমাদের যে সাহিত্য চর্চা, এই সাহিত্য চর্চা 1453 সালের দিকে, ওই সময়ের দিকে আসলে কি বলে যে কনস্টান্টিনোপল এই জায়গায়, বাইজেন্টাইনে, ওইখানে হয় কি, ওইখানে হচ্ছে যে আমাদের যে সুলতান ছিল, ওনার উপরে আক্রমণ হয়। ওই জায়গায় যে ইয়াগুলো ছিল, আমরা জানি যে হচ্ছে ওই সময়ে সেখানে প্রচুর সাহিত্য চর্চা হইতো। তারা সাহিত্যতে, শিল্পে অনেক বেশি এগিয়ে ছিল, সাহিত্য শিল্পে অনেক বেশি এগিয়ে ছিল। হ্যাঁ, তো ওই সময়ে সাহিত্য চর্চায় যারা নিয়োজিত ছিল, যেহেতু দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, তো ওইখানকার মানুষজন পালায়ে যায়, বিভিন্ন দিকে পালায়ে যায়। তো এখন বাংলাদেশে অন্ধকার যুগ আছে, ইংলিশে ডার্ক হচ্ছে যে এইজ আছে। তো এই সময়গুলোতে সাহিত্য চর্চা ক্ষীণ হয়ে যায়, বা একটা দেশে যখন এরকম সমস্যা চলে, দুর্ভিক্ষ চলে, যুদ্ধ চলে, তো জীবন বাঁচানোই যখন দায়, তখন আসলে সাহিত্য চর্চা করাটা বিলাসিতা, হ্যাঁ, তো হয়ে ওঠে না। তো ব্যাপারটা হয়েছে এরকম। তো ওই সময়ে ওখানকার কিছু মানুষ বিভিন্ন দিকে পালায়ে যায়, কেউ ইতালিতে চলে যায়, কেউ ফ্রান্সে বা বিভিন্ন জায়গায় যায়। এখন এই সময়টার মধ্যে আসলে সাহিত্য চর্চা টোটালি বন্ধ হয়ে গেল। আগে পুরোদমে সাহিত্য চর্চা চলতেছিল, মাঝখানে এই সাহিত্যের যে চর্চা, সাহিত্যের সুন্দর সুন্দর যে লিখনী গুলো, এগুলো বা শিল্প চর্চা, এটা ঘুমায়ে পড়লো বা ক্ষীণ হয়ে গেল, কমে গেল বা মারা গেল। পরবর্তীতে এটা আবার শুরু হয়, বেসিক্যালি ইতালিতে শুরু হয়। হ্যাঁ, ইতালির ফ্লোরেন্সে, সেখান থেকে মেইনলি শুরু হয়। তো সেখান থেকে আবার সাহিত্য চর্চা শুরু হয় এবং পুনর্জাগরণ হয়। অর্থাৎ আগে ঘুমাইয়েছিল, মাঝখানে আগে ছিল পুরোদমে চলতেছিল, মাঝখানে ঘুমায় গেছে, পরে আবার জেগে উঠছে। এই ব্যাপারটাকে বেসিক্যালি বলা হচ্ছে রেনেসাঁস। আমরা যদি আরো সহজ করে বোঝার চেষ্টা করি, বাংলা সিনেমাকে দিয়ে বোঝার চেষ্টা করি, বোঝেন আসেন, ভালোভাবে শুনেন। বাংলা সিনেমা, আপনারা যখন ছোট ছিলেন, আমাদের শৈশবের সময় বাংলা সিনেমা খুব ভালো চলতো। শুক্রবার শনিবারে গ্রামে অনেক মানুষ একসাথে বসে সিনেমা দেখতো, সিনেমা হলেও সিনেমা দেখা হইতো, হয়তো না? সিনেমা খুব ভালো চলতেছিল, অর্থাৎ ওই সময় খুব ভালো সিনেমা চলতেছে। বাট বর্তমান সময়টা চিন্তা করেন, এখন বাংলাদেশের সিনেমা একদমই চলে না। চলে না বলতে গেলেই হচ্ছে যে বললেই চলে, একদমই চলছে না। সিনেমা হলগুলো ভেঙে ফেলা হচ্ছে। তো খারাপ অবস্থা। এরপরে ধরেন যে কয়েক বছর পরে যদি সিনেমার আবার হচ্ছে যে নতুন করে জেগে ওঠে,
ভালোভাবে মানুষজন এটাকে অ্যাকসেপ্ট করে, তখন তাহলে এই ব্যাপারটাকে আমরা কি বলবো, রেনেসাঁস বলবো, তাই না? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। রেনেসাঁস ব্যাপারটা ক্লিয়ার হলো। জি ভাইয়া। তো এই যে রেনেসাঁস, এটা ইতালি থেকে ইংল্যান্ডে ছড়ায় পড়ে, কারণ ওই স্টুডেন্ট গুলো আসলে সাহিত্য চর্চার জন্য তখন হচ্ছে যে ওই জায়গাগুলোতে মানুষজন যাইতো, শিখতে যাইতো। তো এটা ইংল্যান্ডে ছড়ায় পড়ে। এখন এটা কি একদিনে সম্ভব? একদিনই সম্ভব না। তো প্রিপারেশন হয়, এই রেনেসাঁস পিরিয়ডের প্রিপারেশন পিরিয়ডই চলে 58 বছর। এই প্রিপারেশন বা প্রস্তুতি পর্বই চলে 58 বছর। 58 বছর যাবত জাস্ট রেনেসাঁটা চলে। এটা ধীরে ধীরে বিস্তার লাভ করে। এরপরে হলো এলিজাবেথান এজ। এলিজাবেথান এজ হচ্ছে কুইন এলিজাবেথের নামে নামকরণ করা হয়। কুইন এলিজাবেথের নামে নামকরণ করা হয়। আমি ধরেই নিচ্ছি, যেহেতু আপনারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করেছেন, কুইন এলিজাবেথ কিভাবে ক্ষমতায় আসলো, তার ক্ষমতার সময় তার শাসন কার্য কিরকম ছিল, তিনি কেন এত বিখ্যাত হইলেন, তার নামে কেন একটা পিরিয়ডের নামকরণ করা হইলো, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা থাকার কথা। আমি ধরে নিচ্ছি সেই ধারণা আছে। তো এলিজাবেথান এজ, এলিজাবেথান যেহেতু সে চিরকুমারী ছিলেন, সে কোনো বিয়ে করেন নাই, তো তার কোনো লিগ্যাল উত্তরাধিকারী ছিল না। এই কারণে সে পরবর্তীতে তার উত্তরাধিকারী করে যায় জেমসকে, অর্থাৎ জেমস থেকে জ্যাকোবিয়ান নামটা হয়, ঠিক আছে, ল্যাটিন থেকে জ্যাকোবিয়াস, জ্যাকোবিয়াস থেকে জ্যাকোবিন পিরিয়ড। তো জ্যাকোবিন এজ, ধরে নিচ্ছি জেমসের শাসনকাল কিরকম ছিল, তিনি কিভাবে রাজত্ব চালাইছিলেন, এই সম্পর্কে আপনাদের ধারণা আছে? এরকম এই বিষয়গুলো নিয়ে কারো সমস্যা আছে নাকি, গ্যাপ আছে নাকি? থাকলে একটু জানান। না ভাইয়া। নাই থাকলে জানাবেন, হ্যাঁ, নির্দ্বিধায় নিঃসংকোচে। কারণ একটা জিনিস শুনেন, আপনাদের আরেকটা বিষয় বলি, আমাদের একটা কমন টেন্ডেন্সি হইলো কি, যে শিক্ষকরা যখন আমাদের জিজ্ঞেস করে যে সবাই বুঝতে পারছো ক্লাসরুমে, অনেকেই হ্যাঁ বলি, সবার সাথে সুর মিলাই, না বুঝেই অনেকে চুপ থাকি, হ্যাঁ, বাট মনের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আমরা করি না। কেন? মনে হয় যে প্রশ্নটা যদি করে ফেলি তাহলে আমার সহপাঠীরা যদি হেসে ফেলে, স্যারও যদি গালি দেয়, বা ভাইয়া যদি বকা দেয়, না কি নাকি ভাববে ভাইয়া এটা বলবো, এরকম নানান রকম চিন্তায় আমরা ইনডিসিশনে ভুগি, আমাদের সমস্যার কথাগুলো বলি না। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আজকে আপনি যে প্রশ্নটা মনের মধ্যে পুষে রেখে দিলেন, সমাধান নিলেন না, এই প্রশ্ন কিন্তু প্রশ্নই থেকে গেল, আপনার আর জানা হলো না, অজানাই থেকে গেল বিষয়টা। তো এখন এটা আপনার লসই থেকে গেল। বাট আপনি যদি প্রশ্নটা একটু সাহস করে বলে ফেলতেন, আপনার একটা দুইটা সহপাঠী যদি একটু হেসেও ফেলতো, তবে কি যায় আসে, সে 2 দিন পরে সেটা ভুলে যাবে। বাট আপনি ডে টু ডে, দিনের পরে দিন আপনার উন্নতিটা কিন্তু ঘটবে, অজানা বিষয়গুলো আপনি জেনে ফেলবেন। তো কে কি ভাবলো, কে কি মনে করবে, এই চিন্তা করে কখনোই এই জায়গাটাতে হচ্ছে যে কি বলবো, মানে প্রশ্ন মনের মধ্যে রাখবেন না। আসলে একটা জিনিস কি, 3 জায়গায় কখনোই মিথ্যা কথা বলা যায় না, 3 জায়গায় কখনোই তথ্য লুকানো যায় না, 3 জায়গায় কখনোই শরম পাওয়া যায় না, লজ্জা পাওয়া যায় না। যদি লজ্জা পান তাহলে খুবই মুশকিল। 3 জায়গা কি কি ভাই? 3 জায়গা কি কি? ডক্টরের কাছে। ডক্টরের কাছে আপনি গেছেন, ডক্টরের কাছে গেছেন, ডক্টর বলতেছে যে ভাই সমস্যা কি? ডক্টর আপনার জিজ্ঞেস করছে আপনার সমস্যা কি? সমস্যা বিভিন্ন রকম হইতে পারে, পার্সোনাল সমস্যা থেকে অনেক রকম সমস্যা। তো আপনার জিজ্ঞেস করছে আপনার সমস্যা কি? আপনি বলেন আপনার সমস্যা কি? লজ্জা লাগতেছে, বলেন না। ডক্টর মনে করবে আরে মনে হয় এমনি করে হাসে, এটাই আর সমস্যা, ওষুধ দিয়ে দিবে, পরে দেখবেন যে আপনার হাসতে পারতেছেন না, মুশকিল না? তো ডাক্তারের কাছে গিয়ে লজ্জা করা যাবে না, আপনাকে ভাই ঠিকঠাক ভাবে বলতে হবে। আচ্ছা হইলো। দ্বিতীয়টা হইলো ভাই, আপনি যখন খাইতে বসছেন বা শ্বশুর বাড়িতে গিয়ে খাইতে বসছেন ধরেন, বা কোনো আত্মীয় বাসায় গেলে খাইতে বসছেন, নতুন আত্মীয় বাসায় গেছেন, তখন বলতেছে তার একটু তরকারি দিব নাকি, মনটা বলতেছে যে একটু দেখ দেখ আরেকবার বলুক, বা দিয়ে দিলেই ভালো, মুখে বলতেছেন না 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 দিয়েন না, এটাই তো অনেক বেশি, আর বলছে দেই দেই একটু ঢেলে দেই, না 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 দিয়েন না ভাই, তাহলে তো আলটিমেটলি আপনি ঠকলেন, আপনার পেটই শুকাইলো, তাই না? তো খাওয়ার সময় লজ্জা করা যাবে না, মিথ্যা করা যাবে না, তথ্য লুকানো যাবে না। দ্বিতীয়টা হলো টিচারের কাছে যখন আপনি শিখতেছেন, এখন শিখার জায়গায় এসে যদি আপনি নিজের মাতব্বর মনে করেন বা প্রশ্ন না বলেন, তাহলে কেমনে হবে? টিচার তো আর সব জানতা মহাবেশও না যে সবকিছু বুঝে যাবে। সে অনেক প্রশ্নের উত্তর আপনি না চাইতেই বলে দিবে, বা তারপরেও কিছু প্রশ্ন আপনার মনের মধ্যে থাকতেই পারে,
সেই প্রশ্নটা অবশ্যই শিক্ষককে বলতে হবে, তাহলে সেটা সমাধান পাবেন। আমি কি বোঝাতে পারছি? ভাইয়া আরো একটা ছিল তো, উকিলের কাছে জি গেলেও ভাই। তুমি বলা যাবে না। আচ্ছা, সেটা আমরা বলতে পারি না। উকিলের কাছে তো অনেকেই তথ্য লুকায়, লুকায় না? উকিলের ওই জায়গায় অনেক কাজ কারবার হয়। আমরা ডক্টর ফস্টাসে যখন ঢুকে যাব তখন হচ্ছে যে আইন সম্পর্কে একটু ধারণা পাবো, টেনশন নাই। আচ্ছা, একটা প্রশ্ন ছিল তো, হ্যাঁ কি ছিল? বলতেছি কুইন এলিজাবেথ কি কি কারণে একটু বিখ্যাত ছিল ভাইয়া, যদি একটু বলতেন। তার শাসন কার্যটা আসলে ওনার পূর্বে হয়েছে কি ধর্ম নিয়ে ঝামেলা। ওনার বাবা আহ ওনার বাবা হেনরি দা এইট, হেনরি দা এইট যেভাবে শাসন কার্য চালাইতেন, তার শাসন কার্য চালানোর সময় পোপের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। ভালোভাবে বুঝছেন, পোপের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। অর্থাৎ রাজা যা কিছুই করুক না কেন পোপের কাছ থেকে পারমিশন নিয়েই সবকিছু করতে হইতো। অর্থাৎ সে রাজা হলেও বেশিরভাগ ক্ষমতা দেওয়া ছিল পোপের কাছে। এখন সে আসলে একটা বিয়ে করতে চায়, বাট সে অলরেডি বিবাহিত, বিবাহিত থাকা অবস্থায় সে আর একটা বিয়ে করতে পারবে না এবং পোপ সেই পারমিশনও তাকে দেয় না। তখন এই কাজটা করার জন্য সে আসলে একটু ভিন্ন পদ্ধতি বেছে নেয়। সে ধর্ম নিয়ে একটু পলিটিক্স খাটায় এই জায়গায়, ঠিক আছে? তো ধর্ম নিয়ে যখন রাজনীতি করে সে তার নিজের উদ্দেশ্য হাসিল করে, পোপের ক্ষমতাকে হ্রাস করার চেষ্টা করে, তাদেরকে হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করে দেয় পোপের কার্যক্রমকে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো হয়। এবং পোপ নিয়ে আসলেই অনেক প্রশ্ন মানুষের মনে তখন জেগে ওঠে। কারণ তারা করতো কি, তারা হচ্ছে টাকা নিয়ে জান্নাত জাহান্নাম বিক্রি করতো, জান্নাত বিক্রি করতো, জান্নাতে প্লট বিক্রি করতো। এখন যেমন চাঁদে জায়গা বিক্রি করা হয়, তখন সেখানে তারা মানুষ টাকা দিলে বলতো ঠিক আছে তোমার নামে জান্নাত লিখে দিলাম, ওই জায়গায় তুমি গিয়ে জান্নাত পাবা। এবং মানুষ এতটাই মূর্খ ছিল, এত বোকা ছিল যে তাদেরকে এভাবে করে কনভিন্স করা সম্ভব হইতো। এবং বর্তমানেও তা হয়, আমরা অনেক সময়ে দেখি, সেটা হিন্দু ধর্মে হোক, মুসলিম ধর্মে হোক, এরকম কার্যক্রম আমরা দেখে থাকি। ওই সময় এরকম ছিল। তো তার বাবা এই কাজটা করার কারণে হয়েছে কি, ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্ট, এই ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট নিয়ে অনেক কথাবার্তা আছে, ধর্মটা কিভাবে ক্রিয়েট হইলো। খ্রিস্টান ধর্মেরই মোটামুটি 6টা ভাগ আছে মেইন, আরো অনেকগুলো শাখা করা যায়। তো ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্টের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়, তাদের মধ্যে একটা গৃহযুদ্ধ টাইপের ব্যাপার সৃষ্টি হয়, ঠিক আছে? তো হেনরি দা এইটের পরে ক্ষমতায় বসেন, তার হচ্ছে যে ছেলে ক্ষমতায় বসে, তার মেয়ে ক্ষমতায় বসে, লিগাল যারা ছিল, বাট ওরা সার্ভাইভ করে নাই, মারা গেছে বিভিন্ন অসুখে, সেদিকে নাইবা গেলাম। তারপরে ক্ষমতায় বসেন কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ কিন্তু তার একদমই হচ্ছে যে কি বলে বৈধ সন্তান ছিল না, একরকম অবৈধ বলা যায়। তো সে ক্ষমতায় আসে কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথ সে এই যে ধর্ম নিয়ে ঝামেলা ছিল, গৃহযুদ্ধ টাইপের সমস্যাগুলো, এইগুলোকে অনেকটাই থামাইতে সক্ষম হন, ঠিক আছে? ধর্ম নিয়ে ঝামেলা, তাদের যে দৈনন্দিন ঝগড়াঝাটি বা যুদ্ধের ব্যাপারটা, কন্দল যেটা, এটা তিনি থামাইতে হচ্ছে যে সম্ভব হয় তার দ্বারা। তো একটা স্বাভাবিক জীবনধারা তাদের মধ্যে চলে আসে। তো এই জন্য সে হচ্ছে যে খুবই বিখ্যাত। দ্বিতীয়ত হলো আমাদের কুইন এলিজাবেথের সাহিত্যের প্রতি তিনি সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন, তার সাহিত্য খুবই ভালো লাগতো। এবং তিনি এতটাই ডেডিকেটেড ছিলেন যে তার পুরো জীবনে তিনি বিয়ে করেন নাই, এটা ভেবে যে আমি যদি বিয়ে করি তাহলে আমার শাসন কার্য, দেশ পরিচালনা করার যে ব্যাপারটা, এটা অন্য কারো দ্বারা আমি প্রভাবিত হতে পারি, বা এটা প্রশ্নবিদ্ধ হতে পারে, বা আমি যেভাবে চাই সেভাবে আমি হয়তোবা পরিচালনা করতে পারবো না। এই জন্য তিনি বিয়েই করেন নাই কুইন এলিজাবেথ, ঠিক আছে? তো কুইন এলিজাবেথ গেল। দ্বিতীয়ত হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান জেমস যিনি ছিলেন, এ আসলে আয়ারল্যান্ডের রাজা ছিল, ওই দিকের ক্ষমতাগুলো ছিল তার, বাট একেই হচ্ছে ইংল্যান্ডের শাসনভার দিয়ে দেওয়া হয়। তো ইংল্যান্ডে এসে শাসন কার্য পরিচালনা করতে থাকে, ওই জায়গাগুলোর শাসন কার্য সে চালায়। এবং এর অনেকগুলো বই লেখছে জেমস, ঠিক আছে? বইগুলোর মধ্যে সে এরকম বলার চেষ্টা করছে যে রাজারা হচ্ছে সৃষ্টিকর্তা প্রেরিত, মানে সৃষ্টিকর্তার প্রতিনিধি। মিউট করে নেন দর্শক। সৃষ্টিকর্তার প্রতিনিধি, কারণ রাজাদেরকে পাঠানো হয়েছে রাজ্য পরিচালনা করার জন্য, রাজ করার জন্য। তারা যা চায় যেইভাবে চায়
সেইভাবে শাসন কার্য পরিচালনা করতে পারবে। ঠিক আছে, তার এরকম একটা চিন্তা ভাবনা ছিল এবং এরকম বিভিন্ন বইয়ে উপস্থাপন করেছেন। আমি তার সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো জেমস থেকে হলো জ্যাকোবিয়ান পিরিয়ড। বটার আগে এই এলিজাবেথেন এন্ড জ্যাকোবিয়ান পিরিয়ডের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ ওই সময়ে মানুষজনের মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি এবং ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আবার সাহিত্যের মধ্যেও আমরা লক্ষ্য করে থাকি। তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা খুবই জরুরি। কেন জরুরি আপনাদের এটাও আগে থেকেই বলে দিই, তাহলে পরে কাজে লাগবে। কি কোন জায়গায় জরুরি হবে? যেমন ধরেন প্রশ্নটা এরকম ভাবে হইতেই পারে যে একটা যে কোনো ড্রামার কথা বলে দেওয়া হলো, এলিজাবেথেন জ্যাকোবিয়ান ড্রামার মধ্যে ধরেন ডক্টর ফস্টাস থেকে প্রশ্নটা এরকম হইতে পারে যে ডক্টর ফস্টাসের মধ্যে কোন কোন রেনেসাঁস এলিমেন্ট গুলো আপনি খুঁজে পান। রেনেসাঁস এলিমেন্ট বা রেনেসাঁস যে মানে ফিচার্স গুলো, রেনেসাঁস পিরিয়ডের কোন কোন বৈশিষ্ট্যগুলো আপনি এর মধ্যে খুঁজে পান। ভাই আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে থাকেন, ভালোভাবে ধারণা থাকে আপনার, তাহলে আপনি ওই নাটকটার মধ্যে কোন কোন জায়গাগুলো আসলে ওই এলিজাবেথেন বা জ্যাকোবিয়ান পিরিয়ড বা রেনেসাঁস পিরিয়ডের সাথে মিলে যায়, আপনি এটা বুঝে যাবেন, ধরতে পারবেন এবং আপনি সুন্দর লিখতে পারবেন। বাট আপনার যদি এই বৈশিষ্ট্যগুলো জানা না থাকে তাহলে আপনি কিভাবে লিখবেন? মুখস্থ করে আসলে হয় না ভাই। মুখস্থ করে আপনি যদি মনে করেন আপনি অনার্স পাস করবেন, হয়তো বা করে যাবেন, বাট মুখস্থ কিন্তু আপনার থেকে ক্লাস 7-8 এর বাচ্চারা বেশি ভালো করতে পারবে। তাহলে ওই হিসেব করলে আপনার থেকে সে বেশি ভালো স্টুডেন্ট। এখানে আসলে মুখস্থের কারবার নাই। বড় স্টুডেন্ট, বড় ক্লাসে উঠেছেন, আপনাকে এখানে আসলে চিন্তা করতে হবে, গভীর চিন্তার জগতে হারায় যাইতে হবে আপনাকে। হ্যাঁ, তো এগুলো আমাদের চিন্তা করতে শিখতে হবে, বুঝতে পারতে শিখতে হবে। তো আমি আপনাদের আসলে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার পূর্বে একটু করে ধারণা দিয়ে দিচ্ছি যে এই আলোচনাটা আসলে কোন জায়গার সাথে কার্যকরী হবে, হ্যাঁ, যাতে করে আপনারা গুরুত্বটা বুঝতে পারেন। আচ্ছা, এবার আসেন মেইন যে বৈশিষ্ট্যগুলো মোটা দাগে এলিজাবেথেন এন্ড জ্যাকোবিয়ান ড্রামা বা রেনেসাঁস পিরিয়ড, মেইন যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু কষ্ট করে খাতা কলমে লিখে নেব। খাতা কলম দ্বারা কেউ আবার এমন করেন না যে স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম পরে লিখে নেব। ভাই এরকম ফাইজলামি করেন না নিজের সাথে। পড়তে বসছেন, ক্লাস করতে বসছেন, মানে আপনি শিখতে বসছেন, পড়তে বসবেন একদম চেয়ার টেবিলে। ওই শীতের দিন দেখে লেপের নিচে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন না। পড়া মানে পড়া তো সহজ কিছু না। পৃথিবীতে সব থেকে কঠিন কাজগুলোর মধ্যে পড়াশোনা একটা। অন্য কাজগুলো তো মানুষকে দিয়ে করে নেওয়াও যাইতে পারে, পড়াশোনা কিন্তু অন্য কারো দ্বারা করে নেওয়া পসিবল না। এটা অধ্যবসায়ের ব্যাপার ভাই, এখানে কষ্ট করতে হবে। কেমন লিখে নেন ভাইয়া এটা কি এলিজাবেথান এজের হচ্ছে বৈশিষ্ট্য? কিন্তু রেনেসাঁস পিরিয়ড আমরা একসাথে যদি বলি, দুইটার একসাথে কম্বাইন করা, রেনেসাঁস ফিচার বা এলিমেন্ট। তো বলতে পারি ফিচার অফ রেনেসাঁস, লিখে নেন ফিচার অফ রেনেসাঁস, টাইটেল দিয়ে দেন। তারপর হচ্ছে ডিজায়ার ফর আনলিমিটেড wealth and power, love of adventure, love of own country, love of beauty, love of humanism, love for past। একটু কষ্ট করে লিখে নেন, হ্যাঁ, দরকার লাগবে, অনেকবার দরকার লাগবে। 5টা নাটক করব, 5টা নাটকের মধ্যেই আমরা এই বিষয়গুলো খুঁজে পাবো। কি কি বলছি? কিউরিওসিটি অ্যাবাউট মোর নলেজ এন্ড লার্নিং।
desire for unlimited wealth and power, love for adventures, own country, আলাদা আলাদা করে পয়েন্ট দিয়ে লিখতে পারেন। 3 নম্বর হলো লাভ ফর অ্যাডভেঞ্চার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লাভ অফ ওন কান্ট্রি অর লাভ ফর ওন কান্ট্রি, লাভ অফ বিউটি, লাভ অফ হিউম্যানিজম, লাভ ফর পাস্ট। ঠিক আছে, তো এগুলো হলো রেনেসাঁস ফিচার। রেনেসাঁস ফিচার ওই সময়ের লেখার বৈশিষ্ট্য বা ওই সময় মানুষের বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি। ওই সময়ের মানুষজনের অজানাকে জানা, অদেখাকে দেখার প্রতি প্রবল একটা আগ্রহ সৃষ্টি হয়। ওই সময়ে আমরা দেখি যে হচ্ছে আমেরিকা আবিষ্কার হচ্ছে, বিভিন্ন নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন জায়গা তারা খুঁজে পাচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। অর্থাৎ যে জিনিসটা মানুষজন জানে না, এই অজানাকে জানা, অদেখাকে দেখার একটা প্রবল আগ্রহ। এই আগ্রহটা এত বেশি যে কখনো কখনো একটা হিতে বিপরীত পর্যন্ত হয়ে গিয়েছে। এর গ্রেট এক্সাম্পল হচ্ছে, প্রথম লাইনটার কথাই যদি চিন্তা করি, এর গ্রেট এক্সাম্পল হচ্ছে ডক্টর ফস্টাস। আমরা যে প্রথম ড্রামাটা পড়বো ডক্টর ফস্টাস, সেখানে আমরা এই ব্যাপারটা পাবো। এই ডক্টর ফস্টাস তার অজানাকে জানা, অদেখাকে দেখার এত বেশি আগ্রহ যে সে পড়তে পড়তে পুরো একটা ফ্যাকাল্টি শেষ করে ফেলে। সে মেডিসিন পুরো ফ্যাকাল্টি পড়া তার শেষ, ধর্মতত্ত্ব থিওলজি তার পড়া শেষ, ল আইন তার পড়া শেষ। সে এরকম পুরো ফ্যাকাল্টি পরে শেষ করে দেয়। আর আমরা হইছি এমন যে ইংলিশ ফ্যাকাল্টি বা ইংলিশ ডিপার্টমেন্টের শুধু এইগুলোই শেষ করতে পারি না, বাট ডক্টর ফস্টাস পুরো ফ্যাকাল্টির পর ফ্যাকাল্টি শেষ করে দিয়েছিলেন। ঠিক আছে, হাওয়েভার আমরা সেগুলো তো টেক্সটের মধ্যেই আনবো। তো তার অজানাকে জানা, যে মেডিসিনের মধ্যে কি আছে একটু জানে নেই, দেখি তো, সে শিখতে চায়, প্র্যাকটিস করে মেডিসিন নিয়ে। এরকম করে সে অনেকগুলো ফ্যাকাল্টি বা অনেক কিছুতে সে পাণ্ডিত্য অর্জন করে। তো এটা আমরা ওই সময় মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যটা পাই, অজানাকে জানা, অদেখাকে দেখা, নতুন কিছু শেখার প্রতি একটা প্রবল আগ্রহ, কিউরিসিটি। দ্বিতীয় ব্যাপারটা হলো ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ এন্ড পাওয়ার। ওই সময়ের মানুষজন তাদের শুধু চাই আর চাই, কি চাই? সম্পদ। কি চাই? ক্ষমতা। ক্ষমতা আর সম্পদ চাই, অনেক ক্ষমতা, অনেক সম্পদ, টাকার বিছানায় আমি ঘুমাবো, এই টাইপের একটা টেন্ডেন্সি আমরা ওই সময়ের মানুষজনের মধ্যে দেখতে পাই। তার গ্রেট একটা এক্সাম্পল হতে পারে আমাদের ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাসের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হলো লাভ অফ অ্যাডভেঞ্চার করতে তারা পছন্দ করত। প্রথমটার সাথে মিলিয়ে যদি আমরা বলি যে অজানাকে জানা, অদেখাকে দেখা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, তো অ্যাডভেঞ্চারের মাধ্যমেই কিন্তু অদেখাকে দেখা সম্ভব। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের দেশকে ভালোবাসা। হ্যাঁ, তো এই অ্যাডভেঞ্চার ব্যাপারটা আমরা ডক্টর ফস্টাসের মধ্যে পাই। আমি কিন্তু রিলেট করে দিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ, তারপরে বিউটি, সৌন্দর্যের প্রতি ভালোবাসা। কেউ আবার বিউটি মনে করেন না, একটা গান আছে না, ও বিউটি রে, তো ওই বিউটি কিন্তু এই বিউটি না ভাই। যদি ওই বিউটি এই বিউটি হইতে তাহলে কি হইতো? ওই বিউটি হইতে গেলে এরকম হইতে হবে। হ্যাঁ, পার্থক্য কি হইলো বলেন তো দেখি, গ্রামার নলেজ নেওয়া যাক। পার্থক্য কি? বিউটি হচ্ছে ভাইয়া ওটা নাউন, কোনটা নাউন? এটা আর এই বিউটি না নিচেরটা। এটা হচ্ছে নাউন, এটা ভাইয়া ওটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বানান টানান সবই একই। তাহলে পার্থক্যটা কেমনে করলেন? ক্যাপিটাল আর স্মল লেটার। নামের শুরুতে নাউনের আর ওই বিউটি দিয়ে সৌন্দর্য বোঝাচ্ছে, স্মল লেটার। গুড। আচ্ছা, তখন এই বিউটিও কিন্তু এটাও কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাইতে পারে, ব্যবহারের উপর ডিপেন্ড করে। বাট নরমালি আমরা যদি ওয়ার্ড দেখে শুধু বিবেচনা করি তাহলে এটা হচ্ছে নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল নাউন না ভাইয়া, প্রপার নাউন। হ্যাঁ প্রপার নাউন হবে। প্রপার নাউন কেন? কমন নাউন। কমন নাউন, কমন নাউন। হ্যাঁ, কোনো কিছুর নাম বোঝালে সেটা তো প্রপার নাউনই হয়। বিউটি প্রাণী বস্তু বোঝালে আছে কমন নাউন। আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, আপনি বলেন রহিমউদ্দিন,
তারপর যদি কেউ ধমক দেয়, হট ঠিক করে বলো, না 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 করে মধ্যে এটা মনে হয় abstract noun. আয় হায় শুকুর আ গয়া দিল মে, অ্যাবস্ট্রাক্ট না। বা ইন্দ্রিয় গ্রাহ্য এদিকে চলে গেল। ওকে, অনেকগুলো অপশন পাইছি। হ্যাঁ, এটা যদি নাউন হয়, বিউটি যদি নাউন হয়, তাহলে বিউটি কারো নাম, কোন মেয়ের নাম। ভাই, একটা মেয়ের নাম বুঝাইতেছে বিউটি, এই বিউটি দ্বারা সবাইরে বুঝাইতেছে না, তাহলে এটা কমন নাউন হবে না। ঢাকা, ঢাকা কোন নাম? ঢাকা কমন নাউন। Proper প্রপার noun. নাউন। তাহলে সিটি কোন নাম? প্রপার নাউন হবে। এটি কমন নাউন। এটা common noun. সিটি কমন নাউন ভাই, ঢাকা কমন নাউন না, ঢাকা হইছে প্রপার নাউন। ঠিক আছে, তো সেই দিকে বিবেচনায় আমাদের বিউটি তাহলে কোন নাউন? প্রপার প্রপার নাউন। নাউন। এখন যদি কেউ ধমক দেয় তাহলে চেঞ্জ করবেন বাবার নাম? না ভাইয়া। ও ভাই, আচ্ছা হবে। তো একটা গ্রামার নিয়ে আলোচনা হয়ে গেল। তো এই যে লাভ ফর বিউটি, সৌন্দর্যের প্রতি ভালোবাসা, এটা সৌন্দর্য, হ্যাঁ, কোনো বিউটি মেয়ে বা মহিলার প্রতি না, বিউটি নামে কারো প্রতি না, সৌন্দর্যের প্রতি ভালোবাসা। তো এখানে আমরা দেখবো ডক্টর ফস্টাসকে সৌন্দর্যের প্রতি তার কত বেশি ভালোবাসা। ডক্টর ফস্টাস এখানে হেলেনকে পর্যন্ত টেনে নিয়ে আসবেন। হেলেনের নাম নিশ্চয়ই আমরা শুনছি, শোনেন নাই হেলেন? জি তো বুঝেন জি ভাইয়া। হেলেন আছে, সে বলবে সুইট হেলেন, give me a kiss and make me mortal. হায় হায়, এত সুন্দর কথা আমরা এই জায়গায় পাবো। আচ্ছা, শুধুই কি ডক্টর ফস্টাস? না, 5টা ড্রামা আছে, 5টা ড্রামার মধ্যে সবগুলোর মধ্যে আমরা মোটা দাগে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো ভাই আপুরা। তো এগুলো খুবই একদম মুখস্থ করে ফেলেন এখনই এটা। তারপর হচ্ছে লাভ ফর হিউম্যানিজম, মানবতাবাদ বা মানুষ সম্পর্কিত বিষয়গুলোকে ভালোবাসা। হ্যাঁ, অতি প্রাকৃত বিষয়, সুপার ন্যাচারাল বা হচ্ছে অদ্ভুত ব্যাপারগুলো শুধু প্রেজেন্ট করা হবে এরকম না, মানুষের বিষয়গুলো, দৈনন্দিন জীবনের ব্যাপারগুলো ইত্যাদি বিষয়গুলো এখানে খুবই গুরুত্বের সাথে দেখানো হয়। দেন হচ্ছে লাভ ফর পাস্ট, অতীতের প্রতি ভালোবাসার ব্যাপারটাও এখানে গুরুত্ব পায়। তো এগুলো হচ্ছে রেনেসাঁস পিরিয়ডের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আরেকবার যদি আমরা রিভাইজ করি, তাহলে কিউরিসিটি অ্যাবাউট মোর নলেজ এন্ড লার্নিং, আমি একটু করে জিজ্ঞেস করবো আপনাদের, না দেখে বলবেন। ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ এন্ড পাওয়ার, তারপর হচ্ছে লাভ ফর অ্যাডভেঞ্চার, লাভ ফর ওন কান্ট্রি, লাভ ফর বিউটি, লাভ ফর হিউম্যানিজম এন্ড লাভ ফর পাস্ট। মুখস্থ করে ফেলেন, 2 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়, 1 মিনিট সময় একদম মুখস্থ করে ফেলেন। আমি এখন নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো এখনো বুঝতেছেন না, বাট পরে খুবই কাজে লাগবে এটা। হয়েছে মুখস্থ? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, বলেন আপনি। আমি বলবো হ্যাঁ বলেন। Features of Renaissance: curiosity about more knowledge and learning, desire for unlimited wealth and power, love for adventure, own country, beauty, humanism, love for past. এবার বলেন, যে কে জানি বলার ভয়ে পালাইছে। ক্লাসরুমে হয় কি, অফলাইনে স্যার যখন প্রশ্ন করবে, পড়া দিছে, প্রশ্ন ধরবে, তখন কেউ মাথাটা এভাবে ঢুকায় রাখে, আল্লাহ এবারের মতো হলে আমাকে বলিস না, আল্লাহ মাথাটা আমাকে দেখিস না স্যার, আমাকে না ধর, এবারের মতো বেঁচে যাই, দোয়া করতে থাকে। আর দেখা যায় স্যার ওরে জিজ্ঞেস করে বসছে। হ্যাঁ, তো অনলাইনে এটা আমার ভাই সুবিধা, লিভ নিয়ে চলে গেলাম, আমরা তাহলে কেমনে জিজ্ঞেস করবে, কত সুবিধা, আপনারা যে সুবিধাবাদী। আচ্ছা সোহানা আক্তার বলেন ফিচার্স গুলো। বললাম তো, আবার বলবো। আপনি বলছেন, সরি, তিশা আক্তার। Criticize about the more knowledge and learning, desire for unlimited wealth and power, love for adventure, our country, beauty, humanism, and love for past. আচ্ছা থ্যাংক ইউ আপু, খুবই সুন্দর হয়েছে। বর্ষা হালদার।
curiosity about more knowledge and learning, desire for unlimited wealth and power, love for adventure, own country, beauty, humanism, love for past. ব্ল্যাক লাইফ। ব্ল্যাক লাইফ বলেন নাকি আইডি নাম দিয়ে নিজে ভুলে গেছেন মনে হয় যে আমি এটা রাখছি। প্রাপ্তি, প্রাপ্তি বলেন। Feature of Renaissance, curiosity about more knowledge and power, desire for unlimited wealth and power, love for adventures, own country, beauty, humanism, and love for past. বাহ, অসাধারণ। কাজী হীরা। Features of Renaissance, curiosity about more knowledge and learning, desire for unlimited wealth and power, love of adventure, own country, beauty, humanism, love for past. ওকে, সুন্দর হয়েছে, আশা করছি সবার হয়ে গেছে। আগামী দিনে অর্থাৎ আমাদের ক্লাসের সময় হচ্ছে কোন কোন বার আমাদের ক্লাস আছে? কি বার? শনিবার আজকে। অর্থাৎ আমাদের ক্লাসের সময় হচ্ছে শনি, সোম, বুধ। ক্লাসের সময় হচ্ছে 8টা। বারবার জিজ্ঞেস করার কোনো দরকার নাই, অপেক্ষায় থাকার দরকার নাই যে কখন ক্লাসের টাইম দিবে কখন দিবে না। নির্দিষ্ট টাইম হচ্ছে এটা। যদি কোনো কারণে কখনো ক্লাসের সময় পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা আগে থেকে জানিয়ে দিব, এবং যদি কখনো কোনো বিশেষ সমস্যায় কোনো সময়ের পরিবর্তন হয় সেটা আমরা জানিয়ে রাখবো। আপনি জাস্ট এই সময়ে ক্লাস এই বারে ওই সময়ে ক্লাস করতে ফেসবুকে ঢুকবেন। সারাদিন এই জন্য আপনার অপেক্ষা করার কোনো দরকার নাই। অর্থাৎ আজকে আপনাদের ক্লাস হয়ে গেল, এরপরে আপনাদের ক্লাস হবে সোমবারে, ঠিক আছে? এরপরে আপনাদের ক্লাস হবে সোমবার, তারপরে হবে বুধবার। অর্থাৎ সোমবারে আমরা আলোচনা করতে যাচ্ছি মেইন যে টেক্সট, এই টেক্সটের ডক্টর ফস্টাস নিয়ে মেইন আলোচনা শুরু হবে। সেখানে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি উইটস দের নিয়ে। ইউনিভার্সিটি উইটস আমরা আলোচনা করব ডক্টর ফস্টাস এর সোর্স থেকে শুরু করে এর বেসিক বা ব্যাকগ্রাউন্ডের যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেগুলো নিয়ে। আমরা রাইটার হিসেবে এখানে ক্রিস্টোফার মার্লো এনার সম্পর্কে আলোচনা করব। উনি আসলে কিরকম ব্যক্তি ছিলেন, কিরকম সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে ভাবতেন, তিনি তার জীবনের দর্শনটা কি ছিল, হ্যাঁ, কোন প্রেক্ষাপটে তিনি এই নাটকটা লিখলেন, ইত্যাদি যে বিষয়গুলো আমাদের জানা দরকার এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা এখানকার যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স গুলো আছে এই ক্যারেক্টার্স গুলো নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুধু জানবো ব্যাপারটা এরকম না, ক্যারেক্টার্স গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে যে আমাদের এই ড্রামাটা ডক্টর ফস্টাস এই ড্রামা সম্পর্কিত বেশ কিছু এলিমেন্ট আছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেই তথ্যগুলো আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আগামী ক্লাস থেকে আমরা মেইনলি পড়াশোনা শুরু করব, ঠিক আছে? আজকে কিছুই পড়ে নাই, জাস্ট একটু আমরা হচ্ছে রেনেসাঁস যে এলিমেন্ট গুলো এটা মনে করে নিলাম, এটাও পড়ার মধ্যে আমরা অনেকেই জানতাম। মেইন ক্লাস শুরু হবে ভাইয়া এবং আপুরা আমাদের সোমবার থেকে। সেখান থেকে আমরা পুরোদমে সিরিয়াস মোডে পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। আর জবের ব্যাপারে যেহেতু আপনারা এগ্রি করছেন, আমি আগামী কালকের মধ্যেই জবের একটা রুটিন আপনাদের দিয়ে দিব। সেই রুটিন অনুযায়ী আপনাদের ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সেখানে সময় নির্দিষ্ট থাকবে, সেভাবে ক্লাসগুলো হবে। তো একই সাথে দুইটাকে কম্বাইন করে সামনের দিকে এগোতে হবে। দেখবেন খুব ভালো একটা উপকার পাবেন, ভালো একটা ফিডব্যাক পাবেন, এখান থেকে ভালো একটা আউটকাম পাওয়া যাবে, ঠিক আছে? তো আজকে অনেক বেশি বেজে গেছে, মেলা সময় হয়ে গেছে। এতক্ষণ যাবত যে আপনারা ধৈর্য নিয়ে থাকবেন আমি কল্পনা করে নাই। শেষ পর্যন্ত সবাইকে পাবো, জাস্ট আমার বকবক গুলো শুনলেন। আমি ভাবছিলাম যে অনেকেই চলে যাবেন, বাট জান নাই, সবাই আছেন, ব্যাপারটা খুবই ভালো লাগলো। আমি জানি না কথাগুলো কেমন লাগলো, নাকি বিরক্ত হলেন? কেমন লাগতেছে আলোচনা শুরু, জাস্ট পড়াশোনা শুরু করে নাই, কেমন লাগতেছে? অনেক ভালো। কি মনে হয় আমরা পারবো, ভালো কিছু করতে পারবো, হবে? ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক বেশি কিছু না, হোমওয়ার্ক থাকবে আপনাদের, হোমওয়ার্ক লিখে নেন। ফিচার অফ রেনেসাঁস পিরিয়ড নাম্বার 1,
ওটা হচ্ছে একটা হোমওয়ার্ক, ফিচার অফ রেনেসাঁস পিরিয়ড। ফিচার্স গুলো লিখবেন রেনেসাঁস পিরিয়ডের। আর 2 নম্বর হচ্ছে নিজের সম্পর্কে 10টা বাক্য লিখবেন। ব্যাপারটাকে অনেক বেশি ইজি মনে করেন না, সেন্টেন্স গুলো একদমই অ্যাজ ইউজুয়াল। ভাইয়া এই হোমওয়ার্ক কোথায় জমা দিব? মেইন গ্রুপের লিংক আপনাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? মেইন গ্রুপের লিংক এখনই আমি শেয়ার করে দেব ক্লাস শেষে। যে লিংক দেওয়া হবে ওই জায়গায় হোমওয়ার্ক সাবমিট করবেন। যে লিংক দেওয়া হবে হোয়াটসঅ্যাপে গ্রুপে নাকি মেসেঞ্জারে? হোয়াটসঅ্যাপেও দেওয়া হবে, মেসেঞ্জারও আমি দিয়ে দিচ্ছি, সব জায়গায় দিব, কোনো সমস্যা নাই। যে যেখানে আছেন যাকে যেই লিংক দেওয়া হবে সে সেই জায়গায় পোস্ট করবেন। এর থেকে সহজ কিছু বলার নাই, সেই জায়গায় পোস্ট করবেন। তাহলে 10টা বাক্য লিখতে বলছি নিজের সম্পর্কে। হ্যাঁ, নিজের সম্পর্কে ভেবে চিন্তে একটু স্মার্ট ওয়েতে বাক্যগুলো লেখার চেষ্টা করবেন। একদম সহজ বাক্য এরকম লেখেন না যে মাই নেম ইজ রহিম, আই এম এ বয়, আই প্লে ফুটবল, I can read, I can write, I can read একটা সেন্টেন্স, I can write একটা সেন্টেন্স, এরকম সেন্টেন্স না, একটু ভালো ভাবে লেখার চেষ্টা করেন। এটার উদ্দেশ্য হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা একটু ডেভেলপ করা, ঠিক আছে? তো এটা করেন। তাহলে 2টা কাজ থাকলে, একটা হলো ফিচার অফ রেনেসাঁ আর একটা হলো 10টা বাক্য। এই 2টা হোমওয়ার্ক করে এখনই যে গ্রুপের লিংক দেওয়া হবে সেখানে আপনারা পোস্ট করে দিবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ডক্টর ফস্টাস নিয়ে। আমরা মেন আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ করতেছি আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।